বাঙালির জন্য আজকের দিনটা একটা নজিরবিহীন দিন। একজন সিটিং মুখ্যমন্ত্রী তিনি নিজের আইনজীবীদের নয় নিজেকে নিযুক্ত করছেন এই মামলায় লড়ার জন্য। তিনি মামলাকারী, কিন্তু তার পাশাপাশি তিনি মামলাকারী হিসেবে নিজেই নিজের সওয়াল জবাবগুলো নিজে করতে চাইছেন। এটা কেন? এটা কি শুধুমাত্র লিগাল কারণে যে অন্য আইনজীবীরা পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না? এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টকেও রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন একজন মুখ্যমন্ত্রী নিজে। এটা কতটা ঠিক, এটা কতটা ভুল? এবং তার পাশাপাশি গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস কিছু ভুল বার্তা পাঠাচ্ছে, তার ফ্যাক্ট চেক আমরা করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবিগুলো, সেগুলো দাবি, সেগুলোর সত্যতা নাও থাকতে পারে। সেই সত্যতাটা কি, তার ফ্যাক্ট কি, কাগজে কলমে ইলেকশন কমিশন কি বলছে, এটা মিনমিনে মিডিয়া না দেখালেও আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে, রাষ্ট্রবাদী সংবাদ মাধ্যম হিসেবে এগুলো দেখাবো। কিন্তু একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। हाँ जाने दे, थोड़ा राइट जाने दे अभी काटू क्या? अभी काटू? हाँ नहीं रुक जाओ। रास्तों पे अटके रहूंगा रे। How's that? बबलू स्कोर क्या हुआ यार? 550 नोट आउट भैया। पतंगबाजी में भी क्या पकड़ है आपकी? गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। अब पतंग नहीं, हेलीकॉप्टर उड़ेगा। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। 100% সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা orientbell.com। বেছে নিন সেটাই যেটা বিশ্বস্ত। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা, এমডিএইচ চানা মশলা। আসল মশলা। জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন, জগন্নাথ চ্যাটার্জির কাছে যাব। এখনও মামলাটি আসেনি। অনেকে এই মুহূর্তে টেলিভিশন সেট খুলেছেন, অনেকে টিভিতে এই মুহূর্তে দেখছেন। তাদেরকে জানিয়ে রাখি, প্রায় 12টা বাজতে চললো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 10:30টার মধ্যে পৌঁছে গেছেন কোর্টরুমে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্লিড করবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন নিজের মামলা নিজে লড়বেন। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গেছেন। আমরা এখনও জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মামলা নিজে লড়বেন না পাশে বসে মামলাকারী হিসেবে এই গোটা যে প্লিডিংটা চলছে সেটা দেখবেন। কিন্তু এই সমস্ত কিছুর জন্য আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেটগুলো রয়েছে, 4 নম্বর মামলা চলছে, 37 নম্বর মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেসটা উঠতে চলেছে। আজকে সারাদিন 3 বিচারপতি তারা বসবেন। কিন্তু তার পাশাপাশি পলিটিক্সটা কি? জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন, বিজেপি নেতা। জগন্নাথ দা, পলিটিক্সটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টকেও পলিটিক্যাল টুল হিসেবে, মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করছেন। মানে গ্রামে গ্রামে তৃণমূল সকাল থেকে যে বার্তাগুলো দিচ্ছে, তাতে তো মনে হচ্ছে গোটা বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেন সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছেন। আদপে তো এমনটা নয়। দেখুন, সকাল থেকে 10:30টায় পৌঁছে গেছেন, প্রায় 1.5 ঘন্টা হতে চললো। একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টটা নবান্নের রানীর দরবার না। সুপ্রিম কোর্টের ডেকোরামে চলে, ওখানে লাইনে দাঁড়াতে হবে। তিনি যত বড় পদেই থাকুন না কেন, তো লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো অসুবিধা নেই। এবং হয়তো উনি এটাই দেখাতে চাইছেন যে আমি সুপ্রিম কোর্টে বাংলার অনুপ্রবেশকারী, মায়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং তথাকথিত 6 বা অধিক সন্তানের পিতা, 15 বছরে বাবা হওয়া, বাবা এবং বাচ্চার মধ্যে 60 বছরের ডিফারেন্স, এবং দাদুর সঙ্গে সন্তানের 40 বছরের ডিফারেন্স, মানে 40 বছরের মধ্যে 18 বছরের নাতি নাতনি হয়ে যাওয়া এবং তাদের ভোটার তালিকায় নাম তোলা, এই যে ডিসক্রিপেন্সি, তাদের জন্য উনি লড়াই করছেন। এবং বলাই বাহুল্য, আপনারা বুঝতেই পারছেন যে এরা কারা। দেখুন, যে 58 লক্ষ নাম বাদ পড়েছে,
প্রাথমিক যে খসড়া ভোটার তালিকা থেকে, সে নিয়ে কোথাও কি কোনো সমস্যা আছে? নেই। দু চারটে কোথাও কিছু আসলে সেটা ফর্ম 6 ইতিমধ্যে ইলেকশন কমিশন জমা নেওয়া শুরু করেছে। আনম্যাপ যারা ছিল পরবর্তীকালে 33 লক্ষ, সেখান থেকে 3.5 লক্ষ লোক আসেইনি। এবং ময়ূক, আরো একটি ব্রেকিং নিউজই পরবর্তীকালে আপনাদের করার কথা। এই যে 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে, তাতে 15 লক্ষ মানুষ হিয়ারিং এ আসেইনি এখনো পর্যন্ত। তাহলে নির্বাচন কমিশনের পদক্ষেপ সঠিক? কেন 15 লক্ষ মানুষ এলোই না? আনম্যাপ যে প্রথম 34 লাখ ছিল, সেখান থেকে কেন 3.5 লক্ষ লোক হিয়ারিং এ এলোই না? তাহলে এই নামগুলি থেকে যেত। যে 12 লক্ষ নাম, 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির 12 লক্ষ নাম, তারা এলোই না। তাতে জেনুইন ভূত। এই জেনুইন ভূতগুলোকে উনি ভোটার লিস্টে নাম রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইনি তাদের জন্য লড়াই করছেন। আরো একটা বেশি, কালকে আমার এক ভাই তার শুনানিতে ডাক পড়েছিল, সে আমার কাছে ফোন করে আমায় বললো যে দাদা আমার শুনানিতে ডাক পড়েছে, আমি যাবো। তুই এত খুশি কেন? তোর তো হয়রানি হচ্ছে। বলছে না, হয়রানি কেন হবে, এটা আমার নাগরিক কর্তব্য। এবং আমার যদি বিএলওর কাছে, এইআরওর কাছে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোটার লিস্টের রেকর্ড কারেকশনটা হয়ে যায়, সেই সুযোগটা তা পাচ্ছে। সেই কারণেই দেখুন, পশ্চিমবঙ্গের 7,06,00,000 মানুষের মধ্যে যে 1,20,00,000 মানুষকে ডাকা হয়েছে, যাদের কাছে প্রকৃত কাগজপত্র আছে, আপনি একজনকেও খুঁজে পাবেন না যে বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ইললজিক্যালি করা হয়েছে। আমার দুটো রেকর্ড আমি নিজেও লাইনে দাঁড়িয়েছি, আমি লাইনে দাঁড়িয়ে 3 মিনিটের মধ্যে কাজ হয়ে গেছে। আমার পুরো ফ্যামিলির যে সামান্য বানান ভুল টুল সব ঠিক হয়ে গেছে। জগন্নাথ, আপনাকে আমি থামাতে বাধ্য হলাম। আরেকটা আপডেট আসছে, 4 নম্বর মামলা, সেই 4 নম্বর কেস সেটাও শেষ। এখন 6 নম্বর মামলার শুনানি, সেটাও শেষ হয়ে গেছে। ব্যাক টু ব্যাক এগোচ্ছে। এখন চলছে 7 নম্বর মামলার শুনানি। আমি যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটি মামলা, সেই মামলা যে দীর্ঘ সময় শোনা হবে এমনটা নয়। কিছু কিছু মামলার পরবর্তী ডেট থাকে, কিছু কিছু মামলা স্থগিত হয়ে যায়, কিছু মামলা স্কিপ হয়ে যায়, কিছু মামলায় হয়তো আইনজীবী তারা নির্দিষ্ট সময় এসে পৌঁছাননি বা নির্দিষ্ট সময় চান, অ্যাডজর্নমেন্ট চান। এরকমভাবে অনেকগুলো মামলা কিন্তু স্কিপ হচ্ছে। এখন 7 নম্বর মামলা এবং 35 নম্বর মামলা শেষ। ব্রেকিং নিউজ, 6 নম্বর মামলার শুনানি শেষ, 35 নম্বর মামলার শুনানি শেষ, 37 নম্বর মামলা আশা করা যাচ্ছে ফার্স্ট হাফেই 37 নম্বর মামলা আমরা দেখতে পাবো। এবং তখনই আমরা জানতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইনজীবী হিসাবে লড়েন না মমতা বন্দ্যোপাধ্যায় মামলাকারী হিসাবে পাশে বসে থাকেন। দুটোই খুব বড় ব্রেকিং নিউজ হতে চলেছে এবং দুটোই আমরা টানা আপনাদেরকে লাইভে দেখাতে থাকবো। আনইন্টারাপ্টেড এই কভারেজ করতে থাকবো আমরা একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবো। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला MDH मसाला। নো, আমার চিমনি ভেঙে যাবে, করছোটা কি? রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা, MDH চানা মশলা। আসল মশলা yes MDH। আইপ্যাক মামলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শীর্ষ আদালতে হলফনামা জমা দিলেন। হলফনামায় তিনি জানান যে তার দলের যে সামনে নির্বাচনের যে কৌশলগত তথ্য, সেগুলো বেহাত হওয়া থেকে রক্ষার জন্যই তিনি আইপ্যাকের অফিসে গিয়েছিলেন এবং নথি নিয়েছিলেন। জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই।
দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল চা MDH চানা মশলা আসল মশলা ইয়েস ইয়েস MDH জেলায় জেলায় ম্যারাথন তল্লাশি ইডির। বালি ও কয়লা পাচারের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বসলো 3 বিচারপতির বেঞ্চ। রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও M পাঞ্চলি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মমতার করা 37 নম্বর মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। 1, 2, 3 ও 4 নম্বর মামলার শুনানি। 37 নম্বর মামলার শুনানি শুরুর অপেক্ষায় মমতা। আইনজীবীর পাশাপাশি মামলায় সওয়াল করতে পারেন মমতা। সুপ্রিম কোর্টে সওয়ালের অনুমতি চাইলেন মমতা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। গতকাল রাতেই অন্তর্বর্তী আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শুনানিতে সওয়াল করতে চান এবং আজ সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল করবেন লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে, অর্থাৎ এসআইআর এর বিরুদ্ধে। যে এসআইআর রুখতে প্রথম দিন থেকে মরিয়া হয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই এসআইআর রুখতে আরো একবার আরো একটা চেষ্টা। এবার গতকাল রাতে অন্তর্বর্তী আবেদন মমতায় 2002 এর তালিকায় থাকা ভোটারদের নাম বাদ না দেওয়ার আবেদন। মৃত ভোটার, ভুতুরে ভোটার, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদেরকেও বাদ দিতে আপত্তি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ভোটারের নাম না মোছার আবেদন, অনুপ্রবেশকারীদের বাঁচাতেই কি তাহলে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়? শাসকের এই সুপ্রিম দরবার কি রোহিঙ্গা, ভুতুরে ভোট এগুলো বাঁচাবার জন্যই? 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কই আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো এভাবে দৌড়ঝাঁপ দিল্লি পর্যন্ত ছুট এত কিছু করছেন না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত টানা পড়েন? কোন জাঁতা কলে আটকে গিয়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণেই 2002 এর তালিকা তাকে এক রাখতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বলেছেন, বারবার বলেছেন যে প্রচুর ভোটার বাদ যাচ্ছে। ভবানীপুরে 40,000 ভোটার বাদ যাচ্ছে, এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনেছি। ভবানীপুরে 40,000 ভুতুরে ভোটার বাদ গেলে ভয় পাচ্ছেন ভোটে হেরে যাওয়ার। গতকাল রাতে অন্তর্বর্তী আবেদন মমতা 2002 এর তালিকায় থাকা ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। মৃত ভোটার, ভুতুরে ভোটার এদের নাম বাদ দিতেও আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণেই এত টানা পড়েন, এত দৌড়ঝাঁপ দিল্লি পর্যন্ত দৌড় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করবেন আইনজীবী হিসেবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আমি চলে যাবো সরাসরি রুদ্রনীলের কাছে। রুদ্রনীল, আমি রুদ্রনীলোচিত উত্তর চাইবো। যেভাবে আমরা বিভিন্ন সময় এই ধরনের সাংবিধানিক সময়গুলোতে তোমার কাছ থেকে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ আইনজীবী, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মহা আপত্তি তার। মনে হচ্ছে ক্ষমতার চেয়ারের তলায় কোনো চোরা স্রোত কাজ করছে বলেই মমতার এই দিল্লি দৌড়। দেখুন, সবাই বুঝতে পারছে, সারা পশ্চিমবঙ্গ বুঝতে পারছে যে যিনি এসআইআর আটকাবার চেষ্টা করেছিলেন প্রথম দিন থেকেই, এবং যিনি চাল থেকে কাঁকর বাদ দিতে রাজি নন। অর্থাৎ আমরা যে চাল বাড়িতে নিয়ে আসছি সেখানে অর্ধেক কাঁকর রয়েছে এবং সেই ওজনটাকেই চাল বলে ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে কাঁকর থাকলে চোয়াল ভেঙে যায়, দাঁত খুলে পড়ে যায়, এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার জয়ের রাস্তা হিসেবে বিবেচিত করছেন, এবং এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই তিনি সংবিধানের নিয়মকে তোয়াক্কা না করে এসআইআর কি করে আটকানো যায়, অর্থাৎ চাল থেকে কাঁকর বাছা, এই মৃতদেহ, ডাবল কার্ড ভোটার ইত্যাদি প্রভৃতি যা যা ভুয়ো রয়েছে সেগুলোকে রেখে দেওয়া যায়, এটাই তিনি চেয়েছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যে আর্থসামাজিক অবস্থা রয়েছে, যেভাবে হাঁড়ির হাল হয়ে রয়েছে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকালে ভালো নেই। মানবাধিকারের যতগুলো জায়গা সবকটা লঙ্ঘন করা হয়েছে, নাগরিক অধিকার নেই, চুরি জোচ্চুরিতে একটা দল জড়ায়,
শুনতে পাওয়া যায় মাঝে মাঝে, কিন্তু এখানে সরকারকেও চুরির মধ্যে তিনি জড়িয়ে দিয়েছেন। এবার যদি এসআইআর হয়ে যায় তাহলে যেহেতু হার অনিবার্য তিনি বুঝতে পারছেন, তাই শেষ মুহূর্তে কি করে এটাকে আটকে দেওয়া যায়, তার বানচাল করে দেওয়া যায়, ঘেঁটে দেওয়া যায়, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ভুল বার্তা তৈরি করা যায় এবং আমি যে বিরাট বড় ক্ষমতাবান এই সমস্ত ভুল ধারণা তৈরি করা যায়, তাই পরিষ্কার ড্রামা অ্যাট দিল্লি। দেখুন, দিল্লিতে খিল্লি, এই পুরো বিষয়টার একটা যদি নাম করা যায়, সুচারুভাবে পশ্চিমবঙ্গের জনগণ খেয়াল রেখে দিয়েছেন যে অন্যান্য রাজ্যের মতো যেখানে খুব ডিসিপ্লিন ওয়েতে সরকারি অফিসাররা, রাজ্য সরকারি কর্মীরা, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন। এরা ডিরেক্টলি নির্বাচন কমিশনের কর্মী নন। আমরা জানতে পারছি, আগেই সন্দেহ তৈরি হয়েছিল, এত মানুষকে এসআইআর এ ডেকে বারবার বিভিন্ন জায়গায় নিয়ে এসে খেপিয়ে দেবার মানে কি? এই অঙ্কটা দুর্দান্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষ ধরে ফেলেছে। সোজা কথার জায়গা হচ্ছে বলেই বোধহয় এই দিল্লি দৌড় একটা মস্ত নাটকের চেষ্টা। আমরা অনুরোধ করবো রুদ্রনীলকে একটু থাকার জন্য আমাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের সামনে থেকে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, সন্তু রয়েছে, কিশলয় রয়েছে, রিয়াঙ্কা রয়েছে, এই মুহূর্তে সন্তু আমার সঙ্গে রয়েছে। আমি সরাসরি সন্তুর কাছে চলে যাবো। সন্তু, তুমিও শুনছিলে রুদ্রনীল ঘোষ বলছিলেন যে লাগাতার এসআইআর বিরোধিতা করে আসলে হাড়ির হাল যে পশ্চিমবঙ্গের অবস্থা সেটা প্রকাশ্যে চলে এসেছে, যার জন্যই এভাবে দিল্লি ছোটাছুটি চলছে। তুমি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে গেছো, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে গেছো। এই যে ধরো ফাইল, সবুজ ফাইল নিয়ে যাওয়ার সময় তোমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কনফ্রন্টেশন, আনন্দপুর থেকে কিন্তু যেভাবে আমরা দেখেছি মানুষের মৃত্যু মিছিল, সেখানে মমতা ছুটে যাওয়ার নেই। আমি আসছি সন্তু তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে একটা খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। 9 নম্বর মামলার শুনানি শেষ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, 9 নম্বর মামলার শুনানি শেষ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মাফ করবে 7 নম্বর মামলার শুনানি শেষ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, চলছে 9 নম্বর মামলার শুনানি। 9 নম্বর মামলার শুনানি চলছে এই মুহূর্তে। ব্রেকিং নিউজ, 37 নম্বর মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা হচ্ছে 37 নম্বর মামলা। 37 নম্বর মামলা এই মুহূর্তে 9 নম্বর মামলার শুনানি চলছে, 7 নম্বর মামলার শুনানি শেষ হয়েছে। আমি সন্তুর কাছে চলে যাবো। সন্তু, একটু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি দৌড়, আমরা মামলা সংক্রান্ত আপডেট তো লাগাতার তোমাদের কাছ থেকে নিচ্ছি, পাশাপাশি তুমি যেহেতু রোজ ফিল্ডে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করো, মমতা বন্দ্যোপাধ্যায় এত মরিয়া কেন, এত দিল্লি দৌড়ের চেষ্টা কেন? আজও প্রশ্ন করেছি সমাদৃতা, তিনি কোনো উত্তর দিতে পারেননি। আমরা তো চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এর আগে, অনেক আগে আসুন, যখন মন্টুরাম পাখিরা নিউটনকে, বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের সামনের সারিতে আন্দোলনকারী সেই নিউটনকে ভারতের পরিচয়পত্র বানিয়ে দিয়েছিলেন, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিলেন, ভোটার কার্ড বানিয়ে দিয়েছিলেন, সেই নিউটন একবার নয় 3 বার এখানে ভোট দিয়ে গিয়েছেন। ছেড়ে দাও, অর্ণব আমাদের প্রতিনিধি, জেলা রিপোর্টার, সেই অর্ণব ব্রহ্মভূত পরিষ্কার প্রশ্ন করেছিলেন যে দিদি আপনি কবে বাংলাদেশ থেকে এসেছেন? বলছে মাত্র 5 থেকে 6 মাস আগে। এবং তিনি নিজেই বলেছেন যে তৃণমূল আমাকে ভোটার কার্ড তৈরি করে দিয়েছে, আমি তৃণমূলকে ভোট দিয়েছি। আমি তো দেখতে চাইছি যে রত্না বিশ্বাস, যিনি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশিদের ভোটার কার্ড দেব, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছুটে আসুক। আমি তো শুনতে চাইছি, আমি দেখতে চাইছি যে মিঠু মোল্লাকে ভোটার কার্ড দিয়েছিল অমল, তৃণমূল নেতা, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেপ্তার করুক এবং সুপ্রিম কোর্টে ছুটে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক যে এসআইআর ভালোভাবে করতে হবে। আমি সেটা দেখতে পেলাম না, আমরা সেটা দেখতে পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, সমাদৃত তুমি তোমার সাংবাদিক জীবনে দেখেছো, মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে কাগজ উড়িয়ে বলেছিলেন যে এই বাংলাটা রোহিঙ্গাদের রাজধানী হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে হেঁটে বলেছিলেন যে বাংলাদেশি রোহিঙ্গাদের ভাগাও, বাংলা বাঁচাও। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এক ছিলেন, আজ মুখ্যমন্ত্রী হয়ে পাল্টে গিয়েছেন। আজ এই সুপ্রিম কোর্টে কেন এসেছেন? তিনি বলছেন মানুষের স্বার্থে। যদি মানুষের স্বার্থে আসতেই হতো তাহলে 26,000 চাকরি যখন চুরি হয়ে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসে বলতে পারতেন পার্থ চট্টোপাধ্যায় আমার দলের বিধায়ক, আমার মন্ত্রিসভার মন্ত্রী, তাকে সারা জীবনের মতো জেল দেওয়া হোক, কারণ 26,000 জনের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। শুধু তাই নয়, প্রায় 2 লক্ষ মানুষ
চাকরি না পেয়ে বাংলায় বসে রয়েছেন, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সওয়াল করেননি। অভয়া, আমার দিদি অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, গোটা পৃথিবী একযোগে প্রশ্ন করছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আসেননি। আসলে এসআইআর এর কাজ 99.99% কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেখানে বাদ গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যারা ঘুনি বস্তিতে ছিলেন, যারা মাসুদ বস্তিতে ছিলেন, তাদের নাম বাদ যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ভোট ব্যাংকে ফাটল ধরেছে। এটা বিরোধীদের অভিযোগ। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিল্লিতে এসেছেন এবং বিজেপির কথা অনুযায়ী কোড আন কোড নাটক করছেন। এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদম এখান থেকে সন্তু আমি এবার রুদ্রনীলের কাছে চলে যাবো। রুদ্রনীল, যখন দেখতে পাওয়া যাচ্ছে ভোটের বাক্সে আমার ভাঙনটা বেশ ভালো রকম ধরেছে, তখন দিল্লি ছুটে এখানকার আমজনতার চোখে ঠুলি আটার চেষ্টা, দেখো আমি তোমাদেরই লোক, এটা প্রমাণের মরিয়া চেষ্টা মমতার। দেখুন, পশ্চিমবঙ্গে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই অভিনয় করছেন এবং এই ভুয়ো ভোটটাকে যতটা চলে গেছে, 58 লাখ চলে গেছে, তার বাইরে যে ভুয়ো ভোটটা রয়েছে সেটাকেও কি করে বাঁচানো যায়। আমি যেখানে বসে কথা বলছি আমার থেকে অনতি দূরেই যাদবপুর, এবং সেখানে আপনারা জানেন যে কিছুদিন আগে বিএলওদের ওপরে যে প্রথম থেকে চাপ তৈরি করা হচ্ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন যে কোনো নাম যাতে বাদ না দেওয়া যায়, সেই চাপ সহ্য করতে না পেরে পরিষ্কার অশোকবাবু বলে একজন বিএলও, তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। তার স্ত্রীর বিবৃতি বয়ান আমরা স্পষ্ট করে শুনেছি। তার আগে দেখেছিলাম যে 2200 বুথে এত চাপ, যে রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে থাকেন, যাদের পুলিশ বা ক্রিমিনাল মেরে ফেলতে পারে বা তৃণমূলের লোকজন, তারা ভয়তে 2200 বুথে একজন মানুষকেও মৃত দেখাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন এই খবরগুলো সুপ্রিম কোর্টের কাছে নেই? সম্মানীয় যারা বিচারপতি তাদের কাছে নেই? সম্মানীয় বিচারপতিরা কি জানেন না যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানুষকে বিরক্ত করবার জন্য তৃণমূল একটা নতুন উপায় করেছে? এক, তারা এই রাজ্য সরকারি কর্মচারী, বিশেষ করে ইআরও এবং এইআরও, যারা ডিএম এবং এডিএম পদাধিকারীর লোকজন, তাদের অধিকাংশকে দিয়ে যে যে সমস্যাগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি সোজা করে মিটিয়ে দেওয়া যায় সেগুলো না মিটিয়ে তিনি তাদের বারবার ডেকে হেনস্থা করছেন। আর আমি এখান থেকে রুদ্রনীল আপনার কথা সূত্র ধরে রুদ্রনীল একটা বিষয় করে জানতে চাইবো, এই যে সরকারি কর্মচারীরা যারা এইআরওর পদে রয়েছেন, বিএলওর পদে রয়েছেন, এদের সবার নাম রাজ্য সরকার পাঠিয়েছে কমিশনের কাছে, এদেরকে রাজ্য সরকার বেছে বের করেছে, এরা কমিশনের কথা শুনতে বাধ্য, যেহেতু কমিশনের আন্ডারে এই মুহূর্তে কাজটা তারা করছে। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জাতাকলে ফেলে রেখে দিয়েছে এদেরকে। এই যে এই সরকারি কর্মচারীরা এই মুহূর্তে শাখের করাতের মধ্যে রয়েছেন, তা তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যই, তাই নয় কি? দেখুন, এটা খুব স্পষ্ট এবং সবাই জেনে গেছে। এই যে পুলিশ মানুষকে এত হেনস্থা করে, যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার, মা বোনেদের অধিকার, এগুলো যখন লঙ্ঘিত হয়, লুট হয়, তখন যে পুলিশকে আমরা দেখি যে তৃণমূল চাকরি চুরি করেছে, আর যাদের চাকরি চুরি হয়েছে সেই হিন্দু মুসলমান ছেলে মেয়েদের পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, বিশ্বাস করুন এই পুলিশেরও খারাপ লাগে। আমাদের যখন মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে টেনে হিঁচের প্রিজন ভ্যানে তোলা হয়, গ্রেপ্তার করা হয়, সেই সময় পুলিশ প্রিজন ভ্যানের দরজা বন্ধ করে আমাদের কাছে ক্ষমা চেয়ে বলে। আমি একটু বিরত করতে বাধ্য হচ্ছি, কারণ আজকে একের পর এক ব্রেকিং আসছে আমাদের কাছে সুপ্রিম কোর্ট থেকে, সেগুলো দর্শকদেরকে জানানো অত্যন্ত জরুরি। আপনি সঙ্গে থাকুন। 9 নম্বর মামলার শুনানি শেষ, এই মুহূর্তে 13 নম্বর মামলার শুনানি চলছে। মনে করিয়ে দিতে চাইবো আরো একবার, 37 নম্বর মামলার অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর মামলার শুনানি শেষ, 13 নম্বর মামলার শুনানি চলছে। আমরা একটা একটা করে আপডেট, সুপ্রিম কোর্টের প্রতিটা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। 37 নম্বর মামলার অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর মামলার শুনানি শেষ, এই মুহূর্তে 13 নম্বর মামলার শুনানি চলছে। 37 নম্বর মামলার অপেক্ষায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতে অন্তর্বর্তী আবেদন করেন নিজের সওয়াল করার, এবং সে তার অনুমতি পেয়েছেন কিনা তার আপডেটও আমরা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে সন্তু রয়েছে। সন্তু, প্রথমেই জানতে চাইবো, 37 নম্বর মামলার শুনানির অপেক্ষা তো করছেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সওয়াল করার জন্য অনুমতি কি তিনি পেয়েছেন এখনো?
সেটা তো দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে এই মামলা বিচারপতিরা শুনবেন কিনা, এই মামলা গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটা নির্ধারণ করা হবে মামলার মেরিট দেখে। সমাদৃতা, তুমি জানো যে মামলা করা হয় মামলার মেরিটের উপর নির্ভর করে যে মামলাটা ডিসমিস হয়ে যাবে না মামলাটা শোনা হবে, মামলাটা এগিয়ে যাবে। সেটার উপর নির্ভর করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি পাবেন কিনা সেই মামলার তিনি নিজে সওয়াল করার জন্য। গতকাল রাত্রেই তিনি নিজে জানিয়েছেন যে তিনি নিজে সওয়াল করতে চান, কিন্তু সেটা তো দ্বিতীয় প্রক্রিয়া। প্রথম প্রক্রিয়ায় মামলাটার গ্রহণযোগ্যতা বিচার বিশ্লেষণ করা হবে। যদি কোনো পুরনো মামলা হতো তাহলে অনগোয়িং মামলা যদি হতো তাহলে তিনি সরাসরি শুনানির নিজে সওয়াল করতে পারবেন কিনা, তাহলে সেই প্রেক্ষিত প্রথম ধাপে হতো। কিন্তু তো এটা নতুন মামলা, তাই প্রথম নির্ধারণ করা হবে যে এই মামলাটা গ্রহণযোগ্যতা কতটা রয়েছে, এই মামলাটা শোনা হবে কিনা, এই মামলাটা অনগোয়িং হবে। ব্রেকিং নিউজের দিন এবং সেই কারণে একের পর এক ব্রেকিং আমরা দর্শকদেরকে জানাবো। এই মুহূর্তে যে তথ্য আমরা পাচ্ছি, যে খবর পাচ্ছি, রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়া হোক এমনটাই আর্জি জানানো হচ্ছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রী যে আবেদন করতে চলেছেন, যে আবেদন সুপ্রিম কোর্টের কাছে রাখতে চলেছেন, সেটা হচ্ছে হুজুর রাজ্য সরকারের দেওয়া সমস্ত নথি গ্রহণ করুক কমিশন। এবং সেটা হতে পারে কাউন্সিলরের দেওয়া নথি, হতে পারে পঞ্চায়েত প্রধানের দেওয়া নথি। আমি রুদ্রনীলের কাছে চলে যাবো। রুদ্রনীল, আজব আবেদন, তাই নয় কি? আমরা জানি যে কত জেলায় জেলায় রত্না বিশ্বাসরা ছড়িয়ে রয়েছে যাদের জাকির দ্বারা অনায়াসে বিভিন্ন নথি তৈরি করে দেয়। এরকম তৈরি করে দেওয়া নথিতে যে কোনো অনুপ্রবেশকারী তো মূল স্রোতে ঢুকে যাবে। তাহলে স্পষ্ট। এবং যদি আপনারা খেয়াল করে দেখেন, এই ডোমিসাইল সার্টিফিকেট বলে যে বস্তুটাকে পুরো পুলিশকে কাজে লাগিয়ে, নির্দেশ দিয়ে, চাপ দিয়ে পরিষ্কারই নাটকটা তৈরি করা হয়েছে। মানে যদি কেউ কোথাও ভাড়া থাকে সেটা নাকি নাগরিকত্বের প্রমাণ, এইভাবে একটা চাপ তৈরি করারও চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে বাংলাদেশ লাগানো বর্ডার রয়েছে, এবং শুধু তাই নয়, যে যেখানে বিউটি দেবীদের মতো লোকজন বাংলাদেশ থেকে এসে তৃণমূলের কাউন্সিলর না কি সমস্ত হয়ে যায়। তো আমরা সবাই জানি, আমরা দেখতে পেয়েছি যে এসআইআর শুরুর পর থেকে স্বরূপনগরে স্বরূপ প্রকাশিত হয়েছে, হাজার হাজার, ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে আপনার রোহিঙ্গা এবং বাংলাদেশি, তারা পরিষ্কার নিজেরা বলেছে যে আমাদের ভোটার কার্ড রয়েছে এবং আমরা অমুক ভান্ডার তমুক ভান্ডার নিয়েছি, এখন চলে যাচ্ছি। চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে দেশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ক্ষমতা ধরে রাখবার জন্য কিভাবে দেশের নিরাপত্তাকে শূন্য জায়গায় পাঠিয়ে দিয়ে তিনি সর্বনাশটা করেছেন পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমানের। খুব ভালো যে আজকে মুসলমানদের মধ্যে যারা একটা অংশ রয়েছেন তাদের পরিষ্কার চোখটা খুলেছে, বাকিদেরও নিশ্চয়ই খুলছে, সেটা 2026-এ স্পষ্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান বাই হুক অ্যান্ড ক্রুক যে কোনো ভাবেই যে কোনো ফন্দিতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকতে, এবং সেটা ভুয়ো ভোটার এবং অবৈধ ভোটারকে দিয়েই, এর বাইরে তার কাছে বাঁচবার কোনো রাস্তা নেই। তাই তিনি বারবার বিভিন্ন আইনি জটিলতায় পুরো প্রক্রিয়াটাকে ডিলে করে দেওয়ার চেষ্টা করছেন। এবং আর একটা লাইন আবার বলছি, যে বিএলও বলুন, ইয়ারও বলুন, এইআরও বলুন, যে অফিসাররা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা লোক, এবং তাদের দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। আর ঠিক সেই হেনস্থার পাশাপাশি তৈরি করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে তৃণমূলের এলাকার চোদ্দের। তারা মানুষকে সাহায্য করতে সঙ্গে সঙ্গে দৌড়ে যাচ্ছেন। মানে একদিকে আপনার গালে চড় মারানো হচ্ছে, আবার তার পাশেই মলম দিয়ে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে তৃণমূলের পাষণ্ডদের, যাতে মানুষের কাছে চোর তৃণমূলের এলাকার নেতা মন্ত্রী যাই হোক তাদের একটু ইমেজ ভালো হয়, এবং মানুষের কাছে এটা মনে হয় এই তো বিপদ এলো, বিপদ করলো, নির্বাচন কমিশন উদ্ধার করলো, এই লোকাল তৃণমূল এই পুরো ছকটা যে তৈরি করেছেন সেটা বানচাল হয়ে গেছে। আপনি সঙ্গে থাকুন, আমি আবার আসবো আপনার কাছে। কিন্তু দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ঠিক কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের সমস্ত নথি নিয়ে নেওয়া হোক, মানে অনুমতি দেওয়া হোক, রাজ্যের সমস্ত নথির সাপেক্ষে শুনানিতে মানুষ অ্যাপিয়ার করবে। অর্থাৎ যে ডোমিসাইল সার্টিফিকেটের কথা রুদ্রনীল এক্ষুনি বলছিলেন, যে এই ডোমিসাইল সার্টিফিকেটকেও যেন নিয়ে নেওয়া হয়
সুপ্রিম কোর্টে সেরকমটাই আবেদন করবেন। এবার এখানেই আমাদের প্রশ্ন, 13টা নথি তো নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তাহলে কেন 13টা নথির বাইরে গিয়ে কেন রাজ্য সরকার নিজেদের নথি ঢোকাতে চাইছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দেওয়া নথিতে জোর দিচ্ছেন? কেন রাজ্যের নথির অনুমতি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা তো ভয়ঙ্কর একটা প্রবণতা। 13টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন, তারপরও রাজ্যের দেওয়া নথিতে কেন জোর মমতা বন্দ্যোপাধ্যায়? কেন রাজ্যের নথির জন্য জোর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উদ্দেশ্যটা কি? ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া, উদ্দেশ্য অনুপ্রবেশকারী ঢুকিয়ে দেওয়া, উদ্দেশ্য বাংলাদেশি যারা অবৈধভাবে রয়েছেন এদেশে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি আমরা, সুপ্রিম কোর্টে যে আবেদন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আবেদনে তিনি জানাতে চলেছেন, তিনি আবেদন রাখতে চলেছেন যে রাজ্যের দেওয়া যে সমস্ত নথি সেগুলোকেও মান্যতা দিক সুপ্রিম কোর্ট। কমিশনকে নির্দেশ দিক যে কমিশন যেন রাজ্য সরকারের দেওয়া নথিও মান্যতা দেয়। কি সেই নথি? সেই নথি হতে পারে ডোমিসাইল সার্টিফিকেট, যে কথা একটু আগে রুদ্রনীল বলছিলেন। কি সেই নথি? সে হতে পারে কাউন্সিলরের দেওয়া কোনো কাগজ, হতে পারে কোনো পঞ্চায়েত প্রধানের দেওয়া কাগজ, যে কাগজ ইতি উতি এর হাতে তার হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি এখান থেকে আরো একবার রুদ্রনীল লেখায় চলে যাব। রুদ্রনীল, ভয়ঙ্কর একটা প্রবণতা, যে প্রশ্ন আমি আগে করেছিলাম প্রশ্নটা আবারও করব, একইভাবে করব, কারণ এই ভয়ঙ্কর প্রবণতাটা আমাদের দর্শকদের কাছে, এই রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার যে আমাদের ভাতের পাতে যারা ভাগ বসাচ্ছে সেই ভাগিদারদের পুষে রাখতে যে কোনো তৃণমূলের ছোট বড় মেজো সেজো নেতাদের খসখস করে লিখে দেওয়া কাগজকেও মান্যতা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে রাজ্যের মানুষের জন্য নয়, অনুপ্রবেশকারীদের জন্যই কি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এটা স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের সব মানুষের কাছে। দেখুন, এই ঝাঁকে ঝাঁকে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা যারা রোহিঙ্গা যারা এসেছিল তারা থাকছিল কোথায়? তাদের কোনো জমি আগে না, তারা থাকছিল আমাদের এই মাটির যারা জনজাতি উপজাতি আদিবাসী মানুষ, জল জঙ্গল মাটি যাদের অধিকার, তাদের জমি দখল করে, এবং সেই বন্দোবস্ত করে দিচ্ছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আপনারা জানেন যে আমি যেখানে বসে কথা বলছি দক্ষিণ কলকাতার অনতি দূরেই রয়েছে গুলশান কলোনি, রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, হুগলি, সমস্ত জায়গার ছবিগুলো কিন্তু রুদ্রনীল আমরা দেখিয়েছি। আমাদের হাতে সময় কম রুদ্রনীল, নিশ্চিতভাবে আপনার কাছে আমরা বারে বারে যাবো, আবারও আসবো, কিন্তু আমরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে এই গুলশান কলোনি, এই ঘুনি বস্তি, মাসুদ বস্তি, এর উপর এত নির্ভরতা মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্ট ছুটতে হলো কেন? এই যে তিনি এত ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছেন, শ্রী ভান্ডারের ছড়াছড়ি হচ্ছে, এই এত ঘুষ দিয়েও পকেটে রাখতে পারেননি জনতাকে। ক্ষমতার টান পড়েছে চোরা স্রোত চেয়ারের তলায়, তাই ভয় পেয়ে দিল্লি দৌড় মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন লাগাতার করে যাব আমরা। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন, একটু থাকুন রিপাবলিক বাংলা। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। केशरी आवेशे मंजोगी होलो रे, आनंद नेचमो मतवारा होलो रे, केशरी आवेशे मंजोगी होलो रे। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। তাদের জন্য শুধু জমি দেওয়া নয়, বলছেন রেলের জন্য নাকি জমি দিয়েছেন। ফের মিথ্যাচার মমতার, বিএসএফ কে জমি দেওয়া নিয়ে মিথ্যাচার। বিএসএফ কে জমি দেওয়ার দাবি করছেন মমতা। বিএসএফ এর পাশাপাশি রেলের জন্য জমি দেওয়া হয়েছে। বিএসএফ এর এখতিয়ার 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছে। ওই এলাকায় ভয় দেখানো হচ্ছে। ফের বিএসএফ কে অপমান করছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। दिस गवर्नमेंट सेज खुशबैठिया, अगर खुशबैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। कोल किसका हाथ में है? सीआईएसएफ। एविएशन किसका हाथ में है? कस्टम्स एंड एविएशन मिनिस्ट्री। रेल किसका हाथ में है? रेलवे। हमारे हाथ में तो कुछ नहीं है। पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे, लेकिन 10 साल से बंद कर दिया। मैंने बहुत दफे रेस किया था
कि अगर बाहर से कोई खतरनाक आदमी आ जाएगा तो हम कैसे उसको ढूंढेंगे। সুপ্রিম কোর্ট থেকে একের পর এক ব্রেকিং নিউজ পাচ্ছি আমরা, এবং এবার যে আপডেট পাচ্ছি সেটা আরো তাজ্জব করে দেওয়া আপডেট। কেন বলছি? কারণ এবার মাইক্রো অবজারভার যাতে না থাকে তার আবেদনও এই যে আবেদনটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সুপ্রিম কোর্টে তার মধ্যে রাখতে চলেছেন। শুনানিতে যেন হস্তক্ষেপ না করে মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্টে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? অবজারভার ছাড়া জালিয়াতি করতে সুবিধা হবে বলে শুনানির কাজে মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল কমিশন, যাতে কোনো ধরনের কোনো বিচ্যুতি না থাকে, কোনো ধরনের কোনো জালিয়াতি না হয়। সেই মাইক্রো অবজারভারই তুলে নেওয়ার জন্য, প্রত্যাহার করার জন্য আবেদন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? যত রকমের জালিয়াতি করা সম্ভব সেই সব রকম জালিয়াতির দরজাগুলো খোলবার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছেন, দেশের শীর্ষ আদালতে গিয়ে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবেদন করতে চাইছেন? হুজুর, আমরা একটু জালিয়াতি করার সুযোগ দিন, দুটো অনুপ্রবেশকারী একটু এই ফাঁকে ঢুকিয়ে দিই ভোটার তালিকায়। এর জন্যই কি সুপ্রিম কোর্টে এত দৌড়ঝাঁপ মমতা বন্দ্যোপাধ্যায়? নজর রাখছি আমরা, নজর রাখুন আপনারাও রিপাবলিক বাংলায়। দিল্লির সব খবর সবার আগে আপডেট পেতে ফিরছে একটা বিরতির পর। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা এমডিএচ চানা মশলা। আসল মশলা ইয়েস ইয়েস এমডিএচ। এটার সঙ্গে জাতীয় সুরক্ষা যুক্ত রয়েছে। প্রায় 1600 কিলোমিটার বর্ডার এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। মূলত আগে কালেক্টরেট বলা হতো, এখন জেলা শাসকদের হাতেই এই জমি অধিগ্রহণের সম্পূর্ণ আইন। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ দিতে পারে। সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার পার্ষদরা বিএসএফ কে আক্রমণ করেন। গোলপাড় কাণ্ডে গ্রেফতার বাবুসোনা, সোনা পাপ্পুর সাগরেদ বাবুসোনা। ঘটনার দিন এলাকায় ছিল এই বাবুসোনার খোঁজ চালাচ্ছিল পুলিশ। এই নিয়ে মোট 16 জনকে গ্রেফতার করলো পুলিশ। মোট 16 জনকে গ্রেফতার করা হলো। এবার গ্রেফতার করা হলো বাবুসোনাকে, যাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ, খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার তাকে গ্রেফতার করলো, গোলপাড় কাণ্ডে গ্রেফতার করলো পুলিশ। সোনা পাপ্পুর সাগরেদ এই বাবুসোনা। ঘটনার দিন এলাকায় ছিল বাবুসোনা, কিন্তু যাদেরকে ঘিরে, যাদের দুটো গ্যাংয়ের মধ্যে সমস্যা বা এই অশান্তি উত্তেজনা, বোমা গুলি সবকিছু চললো, সেই সোনা পাপ্পু রিপাবলিক বাংলার জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি অভিক বসু। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলা শুনানি, নজর গোটা দেশের। সব খবর নজর থাকবে শুরুতেই এই মুহূর্তের হেডলাইন্স। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির করা এসআইআর মামলা শুনানি, শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে বসলো 3 বিচারপতির বেঞ্চ। রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও এম পাঞ্চলি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মমতার করা 37 নম্বর মামলা শুনানি শেষ। 1, 2, 3, 4 নম্বর মামলা শুনানি, 37 নম্বর মামলা শুনানি শুরুর অপেক্ষায় মমতা। আইনজীবীর পাশাপাশি মামলায় সওয়াল করতে পারেন মমতা ও সুপ্রিম কোর্টে সওয়ালের অনুমতি চাইলেন মমতা ব্যানার্জি। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। গোটা দেশের নজর শীর্ষ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলা শুনানি সুপ্রিম কোর্টে। আর এরই মাঝে আধার কার্ডকে পরিচয়পত্র করার আবেদন, আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আধার কার্ড এসআইআর এর প্রামাণ্য নথি নয়, শুরু থেকেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাহলে কেন আধার কার্ডে জোর মমতার? ভোট ব্যাংক আটকাতেই কোর্টেও আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা আবেদন করছেন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আবেদন।
শুরু থেকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে আধার কার্ড এসআইআর এর প্রামাণ্য নথি নয়। তাহলে কেন আধার কার্ডে জোর মমতার? ভোট ব্যাংক আটকাতেই কোর্টেও আবেদন মমতা ব্যানার্জির। সুপ্রিম কোর্টেও আবেদন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের। সহকর্মী কিশলয়ের কাছে সরাসরি চলে যাব। সকাল থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে যাবতীয় তথ্য আপডেট তুলে ধরছে কিশলয়। কিশলয়, অভিক, এই মুহূর্তে বিগ ব্রেকিং পর আপডেট উঠে আসছে লাইভে। আমরা প্রথম সেই ব্রেকিং এবং আপডেটস দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। প্রথম আপডেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আধার কার্ড কেউ দেখালেই, সেই আধার কার্ড দেখালে পরে এসআইআর এর শুনানিতে যেন গ্রহণযোগ্য হয়, আর কোনো কাগজের যেন প্রয়োজন না হয়। কিন্তু আধার কার্ডের মধ্যে লেখা রয়েছে এবং আধার কার্ডের ওয়েবসাইটে লেখা রয়েছে যে আধার কার্ড সিটিজেনশিপের কোনো প্রমাণ নয়, এটি শুধুমাত্র একটি পরিচয়পত্র। তাই কিভাবে এটি কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করবেন যে আধার কার্ড যথেষ্ট, তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। অন্যদিকে এই মুহূর্তের আপডেট বলছি আমি আর তুমি যখন কথা বলছি, ঘড়িতে এখন একদম বাজে ঠিক 12:29। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একদম শেষ সারিতে বসে রয়েছেন কোর্টরুম নাম্বার 1-এ। 37 নম্বর মামলার শুনানি রয়েছে। আমি তুমি যখন কথা বলছি 16 নম্বর মামলার শুনানি চলছে 1 নম্বর কোর্টরুমে। সিকোয়েন্সটা আমরা বারবার বলেছি, 16 নম্বর মামলার শুনানির পর সিকোয়েন্সে এগোবে মামলাগুলো এবং সেই মতো 37 নম্বর মামলা কিন্তু সম্ভবত লাঞ্চের পর হবে বলে শোনা যাচ্ছে, যদি না বিচারপতি চেঞ্জ করার কথা ভাবেন সিকোয়েন্স আবারও নতুন করে। এই মুহূর্তের আপডেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 37 নম্বর মামলার শুনানির অপেক্ষা করছেন। 16 নম্বর মামলার শুনানি এখন পর্যন্ত চলছে। কোর্টরুম 1-এর বাইরে অত্যধিক ভিড় হয়ে গিয়েছে এবং সেই ভিড়ের কারণে কোর্টরুমের ভেতরে এবং ভেতরে প্রবেশ করার এবং বাইরে যাওয়ার যে এন্ট্রি আর এক্সিট সেগুলো কন্ট্রোল করা হয়েছে, রেস্ট্রিক্ট করা হয়েছে, থামানো হচ্ছে। একেবারেই কিশোরায় প্রতি মুহূর্তে সমস্ত আপডেট রিপাবলিক বাংলা দর্শকদের জন্য আর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের ভোটার তালিকায় ভোট করানোর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2025 সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন 2025-এর ভোটার তালিকা, তার ওপর তার ভিত্তিতে ভোট করানো হোক। আর্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। 2002 সালের ভোটার তালিকা দেখে এসআইআর প্রক্রিয়া, কেন 2025-এর তালিকায় ভোট করাতে চান মমতা? প্রশ্ন হচ্ছে জোরালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি 2025 সালের ভোটার তালিকায় ভোট করানো হোক। 2026-এর নির্বাচন 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী করানো হোক। এসআইআর ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। 58,20,898 জনের নাম, যারা নিখোঁজ ভোটার, মৃত ভোটার, নাম বাদ গিয়েছে। চলছে শুনানি প্রক্রিয়া। রাজ্য জুড়ে 80,000-এরও বেশি বুথ, সেখানে শুনানি প্রক্রিয়া, হিয়ারিং চলছে। তারই মাঝে এসআইআর চলাকালীনই এবার 2025-এর ভোটার তালিকা সেই অনুযায়ী ভোট করানোর আর্জি জানাচ্ছেন মমতা ব্যানার্জি। 2026-এর বিধানসভা নির্বাচন কাউন্টডাউন প্রতি মুহূর্তে প্রস্তুতি চলছে, আর তারই মাঝে মমতা ব্যানার্জির আর্জি 2002 সালের ভোটার তালিকা দেখে এসআইআর প্রক্রিয়া, কেন 2025-এর তালিকায় ভোট করাতে চান মমতা? এই প্রশ্ন উঠছে জোরালোভাবে। 2025-এর ভোটার তালিকায় ভোট করানোর আর্জি 2025-এর নভেম্বর থেকে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর খসড়া তালিকা প্রকাশিত। 58,20,898 জন নিখোঁজ মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে এবং একই সঙ্গে হিয়ারিং প্রক্রিয়া, শুনানি প্রক্রিয়া চলছে, যেখানে প্রামাণ্য যথোপযুক্ত নথি দিয়ে ভোটার তালিকায় নাম রাখতে হবে। চূড়ান্ত তালিকা 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা নয়, 2025-এর ভোটার তালিকা অনুযায়ী ভোট করাতে হবে, 26-এর নির্বাচন করাতে হবে। এই আর্জি মমতা ব্যানার্জির। 2002 সালের ভোটার তালিকা দেখে এসআইআর প্রক্রিয়া। সহকর্মী সন্তুর কাছে যাব। সন্তু, প্রথমেই আমি জানতে চাইব যে মমতা ব্যানার্জি আর্জি জানিয়েছেন যে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে। নদিয়ার গাংনাপুর, হাঁসখালি থেকে শুরু করে ধানতলা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা জাল আধার চক্র, টাকার বিনিময়ে দালালরা আধার কার্ড তৈরি করে দেয়, সেই আধার প্রামাণ্য নথি চাইছেন। আর একই সঙ্গে 2025-এর তালিকা, সেই তালিকা অনুযায়ী মমতা ব্যানার্জি ভোট করাতে চাইছেন 26-এ। সন্তু, ভয় থেকে এই কথাগুলো বলছেন। আসলে তিনি দেখেছেন, বারবার একাধিকবার দেখেছেন যে নামগুলি বাদ যাচ্ছে সেই নামগুলি ভোট ব্যাংক বাদ যাচ্ছে। মিঠু মোল্লা বর্ডারে দাঁড়িয়ে, সীমান্তে দাঁড়িয়ে বলেছেন যে আমি বাংলাদেশ থেকে এই বাংলাতে এসেছিলাম, আমি ভোটার কার্ড করেছি, আধার কার্ড করেছি, ভোট দিয়েছি। কে তৈরি করে দিয়েছে? এই তৃণমূল নেতা অমল তৈরি করে দিয়েছে। অমলকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করিয়েছেন। ছেড়ে দাও মন্টুরা। একেবারে সন্তু, যেমন
জানালেন এবং একই সঙ্গে আপনাদের জানাই দুটো ব্রেকিং পর একদিকে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার আর্জি মমতা ব্যানার্জির। সুপ্রিম কোর্ট আগেই ঘোষণা করে দিয়েছিল, নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে আধার কার্ড কখনোই এসআইআর এ প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। আর একই সঙ্গে মমতা ব্যানার্জি চাইছেন 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী 2026-এর বিধানসভা নির্বাচন করাতে। আজ সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির এসআইআর এর মামলার শুনানির আগে একের পর এক ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি। এসআইআর এ ভয়, তৃণমূল কংগ্রেস একের পর এক আবেদন জানাচ্ছে, যে আবেদন স্পষ্ট করছে এসআইআর এ ভুয়ো ভোটার, মৃত ভোটার, নিখোঁজ ভোটার তাদের নাম বাদ যাওয়ার পর এবার ভয় পাচ্ছে তৃণমূল, ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি। আর আপনাদের জানাই রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি। রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্টে আবেদন মুখ্যমন্ত্রীর। 13টি নথি নির্দিষ্ট করেছে কমিশন। এরপরেও কেন রাজ্যের দেওয়া নথিতে জোর মমতা ব্যানার্জির? কেন রাজ্যের নথির অনুমতি চাইছেন মমতা ব্যানার্জি? 13টি নির্দিষ্ট নথি নির্বাচন কমিশন নির্দিষ্ট করে দিয়েছে। এই শুনানিতে ভোটার তালিকায় বিশেষ টিভির সংশোধনে এই নথি গ্রহণযোগ্য। 1 নয়, 2 নয়, 3 নয়, 13টা নথি গ্রহণযোগ্য। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের দেওয়া যে নথি তা গ্রহণ করা হোক, রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্টের কাছে আবেদন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 13টি নথি নির্দিষ্ট করেছে কমিশনের পরেও কেন রাজ্যের দেওয়া নথিতে জোর দিচ্ছেন মমতা ব্যানার্জি? কেন রাজ্যের নথির অনুমতি চাইছেন মমতা ব্যানার্জি? এই প্রশ্ন জোরালো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন যে 13টি নথি নির্দিষ্ট করে দিয়েছে সেই 13টি নথির বাইরেও রাজ্য সরকারের দেওয়া নথি তা গ্রহণযোগ্য হোক। এসআইআর এর ক্ষেত্রে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে রাজ্যের দেওয়া নথি গ্রহণযোগ্য হোক, এই দাবি জানাচ্ছেন। কিন্তু এই নথির মধ্যে 13টি নথির মধ্যে যেমন মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট রয়েছে, যা রাজ্য সরকার পরিচালিত শিক্ষা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়। আপনাদের জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক আবেদন। তার মধ্যে গুরুত্বপূর্ণ আরও একটি, মাইক্রো অবজারভার প্রত্যাহারের আবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মাইক্রো অবজারভার প্রত্যাহার করা হোক, শুনানিতে হস্তক্ষেপ যেন না করে মাইক্রো অবজারভার। আর তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের সামনে যেটা তুলে ধরছি। রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি। রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে আবেদন মুখ্যমন্ত্রীর। 13টি নথি নির্দিষ্ট করেছে কমিশন। এরপরেও কেন রাজ্যের দেওয়া নথিতে জোর মমতা ব্যানার্জি? কেন রাজ্যের নথির অনুমতি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্য সরকারের দেওয়া নথি, সেই নথি গ্রহণযোগ্য হোক। রাজ্য সরকারের সমস্ত নথি, অর্থাৎ রাজ্যের তরফ থেকে পঞ্চায়েত, পুরসভা, সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত নথি দেওয়া হয় তা গ্রহণযোগ্য হোক, এই আবেদন মমতা ব্যানার্জির। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে এসআইআর এর শুরুতেই 1 নয়, 2 নয়, 3 নয়, 13টি নথি গ্রহণযোগ্য। এই মুহূর্তে সরাসরি আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মালিক আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 1, 2, 3 করে ব্রেকিংয়ে আমরা দর্শকদের জানালাম আধার কার্ডকে গ্রহণ করার আবেদন করছেন, 2025 সালের তালিকা অনুযায়ী ভোট করাতে হবে এই আবেদন জানাচ্ছেন, আর রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে। 13টি নথি নির্বাচন কমিশন নির্দিষ্ট করে দেওয়ার পরে আবেদন। ওসমান সাহেব, এই আবেদনগুলির পেছনে কি কি কারণ দেখতে পাচ্ছেন? দেখুন, শুধু তো পশ্চিমবঙ্গে নয়, আরো অনেকগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। সবচেয়ে বেশি বিতর্ক দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। কারণ এখানে সরকার এই যে প্রক্রিয়া চলছে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে সেরকমভাবে সহযোগিতা করছে না। আর মাননীয় মুখ্যমন্ত্রীর অবশ্যই আবেদন করার ক্ষমতা রয়েছে, তিনি আবেদন করেছেন, নিশ্চয়ই মাননীয় সুপ্রিম কোর্ট বিচার করবেন। যেখানে প্রশ্নটা হচ্ছে, আমরা যেমন চাইবো যে কোনো একটি বৈধ ভোটার বাদ না যাক, তেমনি একইভাবে চাইবো আমরা যে সমস্ত অবৈধ ভোটার যারা আছে লিস্টে, সেই তারা লিস্ট থেকে বেরিয়ে যাক। এবং সেক্ষেত্রে কোন নথির প্রামাণ্যতা কি আজকে সুপ্রিম কোর্টে তুল্যমূল্য বিচার হবে, তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার আছে যে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের যোগ সাজসে অনেক ভুয়ো নথি তৈরি হচ্ছে। এবারে সুস্পষ্ট প্রমাণও আছে, কারণ এখানে ভুয়ো নথি তৈরি করা এই রাজ্যে খুব একটা কষ্টকর ব্যাপার নয়। সুতরাং সেক্ষেত্রে কমিশনকে ব্যাপারটা দেখতে হবে এবং মাননীয় সর্বোচ্চ ন্যায়াধিকারী তো এই ব্যাপারগুলো দেখবেন এবং কিছুক্ষণের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে।
একেবারে ওসমান সাহেব, এক্ষেত্রে দাঁড়িয়ে জাল রেশন কার্ড, জাল আধার কার্ড, এমনকি জাল ভোটার কার্ড, একের পর এক ক্ষেত্রে বারংবার এই দালাল চক্র, ভুয়ো টাকার বিনিময়ে নথি তৈরি হয়েছে। বহু উদাহরণ, একের পর এক উদাহরণ, জেলায় জেলায় উদাহরণ সামনে এসছে। তারপরেও আজ আবেদনে রাজ্যের দেওয়া নথি, 2025 সালের ভোটার তালিকায় ভোট করানোর আবেদন, এমনকি আধার কার্ডকে গ্রহণ করা হোক প্রামাণ্য নথি হিসেবে এই আবেদনের পেছনে কারণ কি? এসআইআর যে 13টি নথির ভিত্তিতে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, সেই 13টি নথি কি যথাযথ নয়, পর্যাপ্ত নয়? এখন নির্বাচন কমিশন যে সমস্ত মানে সার্কুলারগুলো দিয়েছেন যথাযথ, কিন্তু একটা জিনিস কি হয়েছে, এবারে নির্বাচন কমিশন অনেকটা এআইআর উপর নির্ভর করার ফলে কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিয়েছে। কিন্তু আবার এটাও ঘটে না যে রাজ্য সরকারের তরফ থেকে সেই সহযোগিতা করা হচ্ছে না। সেই সহযোগিতা করা হলে তাহলে ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যেত। আর রাজ্য সরকার যে সমস্ত কথা বলছেন, যে সমস্ত নথিগুলো কথা বলছেন, সেগুলো তো জাল করা খুবই সম্ভব এবং একটা সুনির্দিষ্টভাবে ফ্যাব্রিকেটেড করা সম্ভব। সুতরাং এক্ষেত্রে একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিতে অবশ্যই কমিশনকে নিতে হবে এবং রাজ্য সরকার উচিত কমিশনকে সহযোগিতা করা। আবার তেমন হলে রাজ্য সরকাররা সর্বদলীয় বৈঠকও রাখতে পারে যে কীভাবে কমিশনকে আমরা সহযোগিতা করতে পারি, কীভাবে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি হতে পারে। একেবারে ওসমান সাহেব সঙ্গে থাকুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানাই এই মুহূর্তে আরো এক গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের সামনে জানাবো। মাইক্রো অবজারভারদের ক্ষেত্রে আপত্তি মমতা ব্যানার্জির। মাইক্রো অবজারভার প্রত্যাহারের আবেদন মমতার। শুনানিতে হস্তক্ষেপ যেন না করেন মাইক্রো অবজারভাররা। সুপ্রিম কোর্টে আবেদন মমতা ব্যানার্জির। অবজারভার ছাড়া জালিয়াতি করতে সুবিধা, এই প্রশ্ন জোরালো হচ্ছে। শুনানির কাজে মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল কমিশন। শুনানির সময় কমাতে, শুনানি দ্রুত করার ক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল কমিশন। তবে কেন মাইক্রো অবজারভার প্রত্যাহারের আবেদন করছেন মমতা ব্যানার্জি? মাইক্রো অবজারভার প্রত্যাহারের আবেদন, শুনানিতে হস্তক্ষেপ যেন না করেন মাইক্রো অবজারভাররা। সুপ্রিম কোর্টে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবজারভার ছাড়া জালিয়াতি করতে সুবিধা হবে, এই প্রশ্ন জোরালো হচ্ছে। আইনজীবী ওসমান মালিক সরাসরি রয়েছেন। মাইক্রো অবজারভার ওসমান সাহেব, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন স্তরের কর্মীরা তারা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করছেন শুনানি প্রক্রিয়া আরো স্বচ্ছতার সঙ্গে দ্রুত করার ক্ষেত্রে। আর এই মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, তার পেছনে ভিত্তি কি মনে করছেন? অনেক লড়াই করে আমাদের স্বাধীনতা এসছে, তো আর কিছুটা যদি পরিশ্রম করে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা যায়, সেখানে তো আপত্তি থাকার কথা নয়। আমি কেন বলবো মাইক্রো অবজারভার যেই আসলে না কেন, রাজ্য সরকার তাদের সঙ্গে সহযোগিতা করা, তাদেরকে দেখতে দেওয়া, যে কোনো মূল্যেই যারা অবৈধ ভোটার, যাদের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় নাম আছে বা মৃত ভোটার, এদের তালিকা থেকে বাদ দেওয়া দরকার। সরকারের সহযোগিতা, সরকারের এক্ষেত্রে আপত্তি কোনো কারণ নেই। সরকার বলতে পারে একটা জিনিস যে যাতে স্মুথ হয় সেই ব্যাপারটা নিয়ে আপনারা দেখুন বা সমস্ত দলকে নিয়ে একটু বসুন যাতে স্মুথ হয় ব্যাপারটা। কিন্তু মাইক্রো অবজারভারের আপত্তি থাকার কথা নয়। অবজারভাররা তো তাদের কাজটা কি? তাদের কাজটা তো যাতে ভোটার লিস্টটা সুনির্দিষ্টভাবে সংশোধিত হয়ে প্রকাশ পায়, এছাড়া তাদের কোনো উদ্দেশ্য নয়। সুতরাং এর বিরোধিতা করার কোনো মানেই হয় না। এটা শুধুমাত্র প্রক্রিয়াকে বানচাল করার একটা প্রচেষ্টা মাত্র। আমি এখান থেকে এটাই বোঝার চেষ্টা করব, ঠিক এসআইআর প্রক্রিয়া 4 নভেম্বর যখন শুরু হলো, তার আগে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি বুথ লেভেল অফিসার বিএলওদের এই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা রাজ্য সরকারি কর্মচারী মাথায় রাখবেন, কোনো নাম যেন বাদ না যায়। হুঁশিয়ারি, হুমকি, শাসানি, তার মাঝেও কাজ করেছেন বিএলওরা রাজ্য জুড়ে অধিকাংশ ক্ষেত্রে। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কলকাতায় নির্দিষ্ট কিছু তৃণমূলী বিএলও ছাড়া মোটের ওপরে বুথ লেভেল অফিসাররা কাজ করেছেন। আর এবার এসআইআর প্রক্রিয়া যখন প্রায় শেষের পর্যায়ে, তখন মাইক্রো অবজারভার কি পথের কাঁটা মনে করছেন তৃণমূল সুপ্রিমো? দেখুন, একটা জিনিস পরিষ্কার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বুঝে গেছেন যে এভাবে বিরোধিতা করে কিছু হবে না। কারণ এবারের যে এসআইআরটা এতটাই টেকনিক্যাল এবং এতটাই মানে এআই নির্ভর যে এখানে বিএলও কেন এইআরওদেরও হস্তক্ষেপ করার খুব জায়গা কম, এমনকি অবজারভারদেরও হস্তক্ষেপ করার জায়গা কম। সুতরাং এদিকে ভয়েরও কিছু নেই, ভীতিরও কিছু নেই। বরঞ্চ অবজারভাররা থাকলে আরও সুবিধা হবে, আমাদের আরও সুবিধা হবে যে যদি কোনো ক্ষেত্রে সত্যি একটা দুটো নাম বাদ পড়ে যায় বা কিছু নাম বাদ পড়ে যায়, সেগুলো আবার অন্তর্ভুক্তি হবে। সুতরাং তাকে ওয়েলকাম জানানো উচিত। আরো একটা উদাহরণ আপনার সামনে আনবো। এফআইআর প্রক্রিয়া যখন চলছে, যখন খসড়া তালিকা প্রকাশিত হলো, দেখা গেল রাজ্য জুড়ে 2200-ও বেশি 23 বছরে মারা যাননি এমন একজনও ভোটার নেই। এমন বুথের সংখ্যা 2200-ও বেশি, কমে 400, 200, 100, 2, 3-এ পৌঁছলো। অর্থাৎ জালিয়াতি, কারচুপির যে চেষ্টা চলছিল, সেটা যে ক্রমশ এই টেকনিক্যালি এসআইআর প্রক্রিয়া চলছে তার থেকে স্পষ্ট হচ্ছে। তার প্রেক্ষিতেই কি এবার মাইক্রো অবজারভার নিয়ে এত আপত্তি? আপনাকে থামাচ্ছি এখানে। যেমন বিএলও একজন আমাকে বলেছিলেন যে একজন বাবার এরকম 360টি সন্তান পাওয়া গেছে, আর একজন আমাকে বিএলও বলেছিলেন বারাসাতে কাজ করে যে একটা ঠাকুমার নাকি প্রায় 85 জন নাতি। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই।
নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে হয়রানি হচ্ছে, কারণ সেক্ষেত্রে আমাদের অজ্ঞতার কারণে কোথাও বানান ভুল, কোথাও সারনেম নেই, কোথাও নেই, এক জায়গায় একরকম নাম, অন্য জায়গায় একরকম নাম, এই নাম বিভ্রাটের জন্য কিছুটা হয়রানি হচ্ছে। সেটা সুবিধে, এটা সংশোধিত হয়ে যাবে। কিন্তু একটা বৃহৎ যে চক্রান্ত চলছে সেটাও তো ঠিক, যে একজন লোকের কি 360টা ছেলে হতে পারে, বা একজন ঠাকুমাকে দিকে 100 জন ভোটার তারা লিস্টে নাম তুলে দেবেন, এটাই কি আমরা মেনে নেবো? এটা আমার মেনে নেওয়া যায় না। একেবারে ওসমান সাহেব, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। ফোনটা আরেকটু দূরে রেখে কথা বললে দর্শকরা আপনাকে স্পষ্টভাবে দেখতে পাবেন। ওসমান সাহেব, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনার কাছে বোঝার চেষ্টা করব, যে এই গোটা প্রক্রিয়ার মাঝেই আরো একটা তথ্য, যেমন আপনি বললেন যে একজন বাবা 360 জন সন্তান, তেমন রাজ্য জুড়ে হাজার হাজার এমন উদাহরণ সামনে এসেছিল এসআইআর চলাকালীন, যেখানে 14 বছরের নিচে বাবা হয়েছেন হাজার হাজার, লক্ষের কাছাকাছি মানুষ। এই একের পর এক কারচুপি, আর এই কারচুপি যাতে একেবারে স্পষ্টভাবে সামনে চলে আসে স্বচ্ছ তালিকা প্রকাশের আগে, তার জন্যই মাইক্রো অবজারভার থেকে শুরু করে টেকনিক্যালি যাবতীয় প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার বিরোধিতাই কি একের পর এক এই আবেদন? আচ্ছা, একটা কথা বলি, এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার করতে হবে, আমাদের রাজ্য সরকারের বোঝা উচিত কমিশন রাজ্য সরকারের সহযোগিতা করতে এসছে, এটা আমাদের দেশের পক্ষে মঙ্গল। কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত কাম্য নয়, রাজ্য সরকারের কমিশনকে হেল্প করা উচিত। আমাদের নির্বাচন কমিশনের একটা বিরাট ঐতিহ্য রয়েছে, এত বছর তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে এসছে, সুতরাং কোনোভাবেই কাজকে বানচাল করা চেষ্টা আমাদেরও ব্যাহত করতে হবে, যাতে এটা বানচাল না হয়। আমি আর শেষ প্রশ্ন আপনার কাছে করব, আইনজীবী হিসেবে গোটা প্রক্রিয়ায় যে আবেদন এখনো পর্যন্ত শীর্ষ আদালতে রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনানি চলবে, সওয়াল জবাব হবে, বক্তব্য পাল্টা বক্তব্য দুই পক্ষের আইনজীবীর মধ্যে চলবে, আপনার পর্যবেক্ষণ কি গোটা প্রক্রিয়া যেখানে দাঁড়িয়ে আছে কি কি সম্ভাবনা দেখছেন? সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছেন যে আধার কার্ডকে নিতে হবে, কিন্তু এই তার মানে এনে যে শুধুমাত্র আধার কার্ডের উপরে নির্ভর করে একজন ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন। আরও কিছু সেখানেই ডকুমেন্টস চাই, এবং ধীরে ধীরে যত নতুন নতুন সমস্যা আসছে, নতুন নতুন ডিরেক্টিভ আসছে, এবং এখন তো প্রায় দোরগোড়ায় চলে এসছে এবং ফাইনাল টাচের জায়গায় এসে গেছে। শুধু এখন খুব বিশেষ কিছু হবে বলে মনে হয় না, তবে যাই হোক না কেন একটা যুক্তিকার্য অর্ডার আসবে, আমাদেরকেও ওয়েট করতে হবে। যেহেতু মামলাটা বিচারাধীন, এক্ষুনি আমি কিছু বলতে চাই না বা বলাটা ঠিক হবে না, আমাদের উইজডম অফ দ্য জাস্টিস হিসেবে নির্ভর করতে হবে। নির্বাচন কমিশন তার যথেষ্ট প্রত্যুৎপূর্ণতা দেখিয়েছেন, রাজ্য সরকারকে সহযোগিতা করুক, আর সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট আছেন, তার রায় পরিষ্কার হয়ে যাবে কীভাবে এশিয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে আমরা সবাই চাইবো যেন এশিয়ারটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোনোরকম বেনজল যেন ভোটার লিস্টে না থাকে। একেবারেই ওসমান মালিক আইনজীবী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, এবং আপনাদের জানাই যে এসআইআর এর শুনানি সুপ্রিম কোর্টে নজর থাকছে। 37 নম্বর তালিকায় মামলা রয়েছে, 1 নম্বর কোর্টে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলা শুনানি হবে। গোটা দেশ তাকিয়ে রয়েছে, এসআইআর চলছে বাংলা সহ বিভিন্ন রাজ্যে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় যে মামলা করেছেন, সেই মামলায় একের পর এক আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হচ্ছে। তার মধ্যে আরও এক গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের জানাই, রাজ্য জুড়ে জাল আধারের ছড়াছড়ি, রাজ্য জুড়ে জাল আধারের ছড়াছড়ি। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার গাংনাপুর, হাঁসখালি, ধানতলায় দালাল চক্র, টাকার বিনিময়ে আধার কার্ড, আর সেই আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে উদ্ধার হয়েছে বহু জাল আধার কার্ড নিলে ভুয়ো ভোটারকে ঢোকাতে সুবিধা। আধার কার্ড এসআইআর এর প্রামাণ্য নথি নয়, শুরু থেকেই ঘোষণা করেছে কমিশন। তাহলে কেন আধার কার্ডে জোর মমতা ব্যানার্জির? ভোট ব্যাংক আটকাতে কোর্টেও আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে, পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন করছেন, যেখানে ছড়াছড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জাল আধার কার্ড, ভুয়ো আধার কার্ড, টাকার বিনিময়ে দালালের মারফত আধার কার্ড তৈরি হয়েছে, সেই আধার কার্ড চিহ্নিত হয়েছে, সেই আধার কার্ডের পরিপ্রেক্ষিতে বারবার খবর হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানাচ্ছেন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন, দিল্লিতে বাসভবন থেকে বেরিয়ে সরাসরি, সেই মুহূর্তে রিপাবলিকের প্রতিনিধি সন্তু পান প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে গিয়েছেন, এই মুহূর্তে সরাসরি আমি ছবি দেখানোর চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? হাত জোর করে চলে গেলেন তিনি, হাত জোর করে চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে গিয়েছেন, এই মুহূর্তে সরাসরি আমি ছবি দেখানোর চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? হাত জোর করে চলে গেলেন তিনি, হাত জোর করে চলে গেলেন।
সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে দেখালাম। মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে প্রণাম জানিয়ে ঢুকে গেলেন সুপ্রিম কোর্টে এবং তারপর অপেক্ষা করছেন এখনো তার মামলা 37 নম্বর তালিকায় শুনানি কখন হয়, নজর থাকবে, নজর রাখছে গোটা দেশ এসআইআর এর আবেদন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় মামলা করেছেন, সেই আবেদন সেদিকে নজর যেমন থাকবে। এর প্রেক্ষিতে রাজনৈতিক প্রতিক্রিয়া, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন দেখুন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মুস্তারি বানু মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন, সব্যসাচী তার উকিল, আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা, না বুঝবার কোনো কারণ নেই। সেই কেসে উনি হাজির হচ্ছেন। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না, যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে? দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। সরাসরি এখন কথা বলবো আমাদের সঙ্গে আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন। নির্দিষ্ট কয়েকটি দাবি পরপর ব্রেকিং এ দেখাচ্ছি দর্শকদের। আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন কমিশন আগেই জানিয়ে দিয়েছে তা সম্ভব নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। 2025-এর তালিকা অনুযায়ী ভোট করানোর আবেদন। এসআইআর চলছে, 58,20,898 জনের নাম, মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, তারপরে ওই আবেদন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাইক্রো অবজারভারদের রাখা যাবে না। একের পর এক এই আবেদনের ভিত্তি কি বলে আপনার মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজ এসআইআর যখন শেষের প্রক্রিয়ায় এই আবেদনগুলো রাখছেন? আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একের পর এক আবেদন শীর্ষ আদালতে রাখার জন্য যে বক্তব্য রেখেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার আবেদনে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আবেদন মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্ট এই আবেদনে কি প্রত্যুত্তর দেয় নজর থাকবে, তার কারণ নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে দিয়েছে 13টা নির্দিষ্ট নথি ছাড়া অন্য কোনো কিছু পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন রেখেছেন রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী ভোট করানো হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন। একের পর এক আবেদন, ভয়, আশঙ্কা, আতঙ্ক। 58,20,898 জন মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ, চলছে শুনানি প্রক্রিয়া। আর সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানির দিকে নজর থাকবে আমাদের। সব খবরে নজর থাকবে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মাতোয়ারা হলো রে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। কোনো আপোষ ছাড়াই 100% খবর করে রিপাবলিক বাংলা। আর টাইলসের কথা উঠলেই 100% ভরসা করতে পারেন ওরিয়েন্ট বেল টাইলসের উপর। নতুন ভারতের নতুন পছন্দ। কেশপুরের রামাকাটা এলাকায় বিজেপির আভ্যন্তরীণ বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে কিন্তু ঠিক এইভাবেই এখন পতাকা হাতে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এসপি অফিসের গেট ঘেরাও করে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। এমন টিএমসির আঞ্চলিক নেতা, সে রড থেকে শুরু করে বাসের বাড়ি থেকে আমাদেরকে আক্রমণ করে, প্রায় 12 থেকে 14টা বাইক ভাঙচুর করেছে। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, টেকনিক্যাল কিছু ব্রেকিং নিউজ আমরা নিয়ে নেব এই মুহূর্তে। কয়েকটা আপডেট আমরা মামলাটির দিকে লক্ষ্য রাখছি, কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে অন্য দিনের মতনই। প্রধান বিচারপতির বেঞ্চ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে শোনা হবে 1 থেকে 5 নম্বর মামলা, তারপর শোনা হবে 35 নম্বর মামলা।
বন্দ্যোপাধ্যায়ের করা এফআইআর মামলা শুনানির দিকে নজর থাকবে। আর একই সঙ্গে পুরনো ভোটার তালিকায় বহু জাল ভোটার, তারপরেও 2025-এর ভোটার তালিকায় ভোটের আর্জি মমতার। 2002 সালের ভোটার তালিকা দেখে চলছে এফআইআর প্রক্রিয়া। কেন 2025-এর ভোটার তালিকা নিয়ে ভোট করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? সরাসরি আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। 2026 ফেব্রুয়ারি মাস, এফআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানাচ্ছেন 2025-এর ভোটার তালিকায় ভোট করানোর, যেখানে মৃত ভোটার, ভুয়ো ভোটার 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। তারপরেও কেন চাইছেন মণিশঙ্কর বাবু? একটু পরে আমি যেটা বলতে চাইছি আপনাকে, যে এই যে এফআইআর প্রক্রিয়াটা যখন শুরু হলো, আমরা তো সবাই আমরা সবাই যারা তৃণমূলপন্থী, যারা বিরোধী পক্ষ, সিপিএম, কংগ্রেস একসুরে বলছিলাম ট্রান্সপারেন্ট ওয়েতে একটা ভোটার লিস্ট তৈরি করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটাই করা উচিত। কিন্তু যখন এসআইআর প্রক্রিয়াটা শুরু হলো, প্রথম দিকে ঠিকই হচ্ছিল, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন মনে হচ্ছে যে পারপাসে এসআইআরটা করা হয়েছিল, একদম নির্দিষ্ট করে কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া সেটা যখন সম্ভব হচ্ছে না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন কিছু নিয়ে এলো, যেটা আমাদের এসআইআর এর মধ্যে নেই। যেখানে অমর্ত্য সেন নোবেল জয়ী ভারতরত্ন, তাকেও ডাকা হচ্ছে, খাটে করে লোক নেওয়া হচ্ছে, ক্যান্সারি রোগ, 100 বছর বয়স, তাকেও ডাকা হচ্ছে, একটা ডট নেই তার জন্য ডাকা হচ্ছে। এগুলো কিন্তু কোথাও সংবিধানে বলা নেই। এই যে হ্যারাসমেন্ট, 80 বছর বয়সী কাউকে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়নি, এটাও জানেন আপনি। এটাও জানেন যে মৃত ভোটার, নিখোঁজ ভোটার যাদের নাম বাদ গিয়েছে, সেই মৃতদের ভোটার তালিকায় রাখার কোনো যৌক্তিকতা নেই। আপনি এটাও জানেন যাদের কোনো খোঁজ নেই বছরের পর বছর, তাদের ভোটার তালিকায় রাখা যায় না। আপনি এটাও জানেন 23 বছরে যে 2200 বুথে কোনো মৃতের সংখ্যা ছিল না বলে প্রথমে জানানো হয়েছিল, সেটা কমে 10-এরও কম হয়েছিল। অর্থাৎ এত কিছু জানেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে কি হয় নজর থাকবে। অনেক ধন্যবাদ। মণিশঙ্কর চ্যাটার্জি ছিলেন আইনজীবী আমাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করার পর সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানি শুরু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে 37 নম্বর তালিকায় মামলা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মামলা শুনানি শুরু। বিচারপতির এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলার শুনানি শুরু। এই মুহূর্তে মামলা শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। তাকিয়ে গোটা দেশ। এসআইআর শুনানির মামলা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলা শুনানি শুরু সুপ্রিম কোর্টে। 37 নম্বর তালিকায় এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত ছিল 1 নম্বর কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে, প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে মামলা শুনানি শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনাদের জানাই প্রতি মুহূর্তের ব্রেকিং সকল খবর, আপডেটস আপনাদের সামনে তুলে ধরছি। সকাল 10টার পর থেকে সুপ্রিম কোর্টের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা মুহূর্তের ছবি আপনাদের সামনে। এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার আবেদনের শুনানি শুরু। মমতার এসআইআর মামলা শুনানি শুরু। শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে মামলা শুনানি শুরু হয়ে গিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে 37 নম্বর তালিকায় ছিল মামলা এবং সেই মামলা শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে। মমতা বন্দ্যোপাধ্যায় এজলাসে মামলাতে সওয়াল করবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে। মামলাতে সওয়াল জবাবে দুপক্ষের আইনজীবীর কি বক্তব্য, কি দাবি, কি আবেদন, নজর থাকবে প্রতি মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলা শুনানি শুরু। সুপ্রিম কোর্টে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি। 21 নম্বর মামলা এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হলো এসআইআর মামলার শুনানি এবং শুনানি শুরুর আগে একের পর এক ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আধার কার্ডকে গ্রহণ করার আবেদন জানিয়েছেন পরিচয়পত্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী ভোটের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন যাতে মাইক্রো অবজারভারদের না রাখা হয়। সরাসরি সহকর্মী সন্তুর কাছে চলে যাবো। সন্তু, সর্বশেষ কি জানতে পারছো?
দেখো এই মুহূর্তে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে একদম বিচারপতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা রয়েছেন এবং যে আপডেট জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছুটা সময় পরেই কেস নাম্বার রয়েছে। যদিও তোমায় জানিয়ে রাখবো কলকাতা বিমানবন্দরের বাইরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে যাওয়ার পর যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কখন সুপ্রিম কোর্টের বাইরে বেরিয়ে আসেন এবং কেস নাম্বারে কেস যখন ওঠে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি সওয়াল জবাব করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিক কিশলায় রয়েছে, কিশলায় এই মুহূর্তে আর কি আপডেট কিশলায়? এই মুহূর্তে যে আপডেটটা তুমি দিচ্ছিলে সন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পৌঁছে গিয়েছেন একদম পোডিয়ামের সামনে এবং আমার কাছে লাইভ আপডেটস আসছে একদম সুপ্রিম কোর্টের ভেতর থেকে। যে আপডেট আমরা লেটেস্ট পাচ্ছি, জাজের কাছে এই মুহূর্তে বলা হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণন তিনি মেনশন করছেন বেঙ্গলের এসআইআর ম্যাটার। তিনি বলছেন 36 আর 37 হচ্ছে ফ্রেশ কেস এবং এই মুহূর্তে আমরা সেই ছবিও দেখানোর চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কল্যাণ ব্যানার্জি তার পাশে রয়েছেন এবং কপিল সিব্বল অনলাইনে অ্যাপিয়ার করছেন এই ম্যাটারটায়। 21 নম্বর কেসটাও ছিল দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের করা, সেই কেসেও কিন্তু এসআইআর নিয়ে তারা আবেদন করেছিল এই পদ্ধতিটা যাতে বন্ধ করা হোক। এই তারা বারবার বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বৈধ নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল আধার কার্ড সহ বিভিন্ন যে নথি তিনি চাইছেন ইনক্লুড হোক সেগুলো ইনক্লুড করার কথা। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিজিআই বলছেন, চিফ জাস্টিস বলছেন আইটেম 37 ইজ বাই ম্যাডাম মমতা ব্যানার্জি। সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দিওয়ান বলছেন হ্যাঁ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ হলো। চিফ জাস্টিস তিনি নিজে উল্লেখ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আইটেম নম্বর 37 হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা এবং পোডিয়ামের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পাশে কল্যাণ ব্যানার্জি রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা আপডেট পাচ্ছি যে সিজিআই বলছেন একটু অপেক্ষা করুন এবং একটু অপেক্ষা করার পর দুটো ম্যাটারের পর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামলা সেটা শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য এগিয়ে এসেছেন, তার মামলা শোনা হবে বলে তিনি এই মুহূর্তে পোডিয়ামের সামনে রয়েছেন। দুটো ম্যাটার শোনা পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল কিন্তু শোনা হবে বলে জানা যাচ্ছে। লাইভ আপডেট আমি এবং সন্তু দিচ্ছি, রিয়াঙ্কা দিচ্ছি সুপ্রিম কোর্টের একদম বাইরে থেকে। ভিতরে আইনজীবীদের ভিড় কিন্তু বাড়ছে। কোর্টরুম নাম্বার 1-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানি আর কয়েক মুহূর্তের মধ্যে আর দুটো ম্যাটারের পরেই শুরু হতে চলেছে। একদমই কিশোর এবং সেই ছবি সেই তথ্য কিন্তু সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে ইতিমধ্যে সেই মামলার শুনানি এবং সর্বোপরি যে তথ্য আপনাদের সামনে রাখছি এসআইআর মামলার শুনানি শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে এবং বিচারপতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু নয় একই সঙ্গে এজলাসে তিনি পৌঁছে গিয়েছেন এবং সর্বোপরি যে হাই ভোল্টেজ মামলার দিকে নজর ছিল সেইখান থেকে আসা তথ্য আপনাদের সামনে রাখছি, যেখানে মামলা শুনছেন প্রধান বিচারপতি। অনলাইনে রয়েছেন কপিল সিব্বল আইনজীবী, তিনি অনলাইনে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে রাখা হয়েছে, অর্থাৎ এসআইআর এর যে শুনানি শুরু হয়েছে, মামলার শুনানি শুরু হয়েছে, সেই শুনানি প্রেক্ষিতে দাঁড়িয়ে একটার পর একটা ব্রেকিং তথ্য আপনাদের সামনে রাখছি। প্রথমে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের যে মামলা তা শুনছেন প্রধান বিচারপতি, আর এরপরই মূল মামলা এসআইআর সংক্রান্ত মূল মামলা তা শুনবেন প্রধান বিচারপতি। সন্তু আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সন্তু, আপডেট কি? একদমই তোমায় জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় ব্রেকিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ম্যাটার যে কেস তা কিন্তু লাঞ্চের পর শোনা হবে, কারণ লাঞ্চ টাইম শুরু হয়ে গেল 1টা থেকে 2টো। লাঞ্চের জন্য অর্থাৎ দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য যে বিরতি সেই বিরতি কিন্তু শুরু হয়ে গেল সময় এবং কিছুক্ষণের মধ্যেই বেঞ্চ উঠে যাবে। আমরা কি খবর পাচ্ছি, রিয়াঙ্কাও রয়েছে, রিয়াঙ্কার সঙ্গে আমি আরেকবার কথা বলবো। রিয়াঙ্কা, এই মুহূর্তে বেঞ্চ কি উঠে যাচ্ছে? এই মুহূর্তে বেঞ্চ উঠে যাওয়ার কথা, কারণ 1টা থেকে 2টো অবধি লাঞ্চ টাইম। আর এই কেসটা নিয়ে আমরা যতটাই জানি যে 2টোর পর এই কেসটা নিয়ে শুনানি হবে। এক্ষুনি আমরা যেটা দেখছিলাম কেস নাম্বার 21 যেটা দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের দিক থেকে ফাইল করা হয়েছে, ওই কেসের শুনানির সময় যে অ্যাডভোকেট দিওয়ান রয়েছে উনি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিজ নিয়ে। আমি কিশোরের কাছে যাব। কিশোর, এই মুহূর্তে আপডেট উঠে আসছে সিরিয়াল নাম্বার
36 আইটেমে যে আলোচনা হচ্ছে সেখানে বলছেন দিওয়ান বলে যে আইনজীবী রয়েছেন তিনি বলছেন যে কোর্ট ডিরেক্ট করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটাকে দেখাতে হবে, কে কে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের জন্য বাদ গিয়েছে সেটা তো দেখাতে হবে, এটা বলছেন আইনজীবী। 36 নম্বর মামলায়, এটাও এসআইআর রিলেটেড, এই মামলার শুনানি চলছে। এবার 37 নম্বর মামলা উঠে আসবে, কোর্ট রাইজ করছে, অর্থাৎ লাঞ্চ ব্রেকের কিন্তু সময় হয়ে গিয়েছে 1টা বাজে, এবার মনে হয় লাঞ্চ ব্রেকে চলে যাবে এবং ফিরে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন আই হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ মাই 2 ব্রাদার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমি আমার দুজন ভাইয়ের কথা শুনেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা বলছেন কিভাবে পাস সার্টিফিকেটকে বারবার ইস্যু করা হচ্ছে, অর্থাৎ অবাধে পাস সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হচ্ছে এবং সেই কথা বলছেন সিজিআই নিজে। এটা গুরুত্বপূর্ণ, এটা ব্রেকিং হওয়া উচিত যে সিজিআই বলছেন ওয়েস্ট বেঙ্গলে অবাধে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। দিওয়ান বলছেন প্লিজ সি দ্য ব্রিফ নোট বাই দ্য পিটিশনার, বলছেন যে দয়া করে আমার পিটিশনটা দেখুন এবং দেখুন এসআইআর হিয়ারিং শেষ হতে 4 দিন বাকি আছে, এখনো 36 লক্ষ আনম্যাপড ভোটার রয়েছে, 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, হিয়ারিং পেন্ডিং রয়েছে 63 লক্ষের, কিভাবে 4 দিনের মধ্যে এটা শেষ হতে পারে? অর্থাৎ মামলার শুনানি কিন্তু পরপর চলছে এবং সেই শুনানিতে 36 নম্বর হিয়ারিংয়ে বলা হচ্ছে, আইনজীবী বলছেন যে এটা আর একটু পিছিয়ে দেওয়া হোক। চিফ জাস্টিস বলছেন আমি শুনেছি কিভাবে অবাধে সার্টিফিকেট ইস্যু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, 36 নম্বর মামলার শুনানি হচ্ছে। এবার আমরা যে আপডেটটা পাচ্ছি যে মাইক্রো অবজারভার, দিওয়ান বলছেন মাইক্রো অবজারভার 8,300 জনকে নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু তাদের দে আর নট কন্টেম্পলেটেড আন্ডার দ্য কনস্টিটিউশন অ্যাট অল, সংবিধানে এই মাইক্রো অবজারভারদের উল্লেখ নেই, তাহলে কি করে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে? নাম্বার অফ অ্যাপ্রুভ ডকুমেন্টস রিজেক্টেড, ইলেকশন কমিশন যে ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ রয়েছে সেগুলোকেও রিজেক্ট করে দিচ্ছে, এই কথা বলছেন। ডমিসাইল সার্টিফিকেট, আধার, ওবিসি সার্টিফিকেট কিছুই ইলেকশন কমিশন নাকি অ্যাকসেপ্ট করছে না, এটা আইনজীবী বলছেন। এবং লোকে 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, এটা বলছেন আইনজীবী যারা এসআইআর পিছিয়ে দিতে চাইছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবীরা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করবেন 37 নম্বরে, এটা 36 নম্বর চলছে, এর আগে 21 নম্বর হয়েছে, 21 নম্বরে দোলা সেন, ডেরেক ওব্রায়েনের মামলা ছিল, সেখানেও এসআইআর নিয়েই আলোচনা হয়েছে। বিচারপতি উল্লেখজনকভাবে উল্লেখ করেছেন যে ওয়েস্ট বেঙ্গলে অবাধে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, আমরা এটা শুনেছি। এই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম কিশোরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে ভীষণ রকম স্পষ্ট হয়ে গেল এ রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কেন চলছে। এভাবে মুড়ি মুড়কির মতো এ রাজ্যের কাউন্সিলর থেকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই খসখস করে কাগজে লিখে একটা করে নাগরিকত্বের কাগজ ধরিয়ে দিচ্ছে যেন, এবং তারপর অনুপ্রবেশকারীরা মূল স্রোতে অনায়াসে ঢুকে যাচ্ছে এবং সেটা যে সুপ্রিম কোর্টের নজরেও রয়েছে সেটা ভীষণ রকম পরিষ্কার হয়ে গিয়েছে। সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতি, তিনি অবাক হয়ে প্রশ্ন করছেন যে কি করে পাস সার্টিফিকেট ইস্যু করা যেতে পারে, কিভাবে হতে পারে কাণ্ড। আমি সন্তুর কাছে একবার যাওয়ার চেষ্টা করব। সন্তু, প্রধান বিচারপতি পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, এহেন আবেদন হতে পারে কিভাবে? আর আমরা তো রাজ্যে এহেন ঘটনা ঝুড়ি ঝুড়ি দেখছি, কাগজে খসখস করে লিখে দেওয়া, একটা করে কাগজ নথি ধরিয়ে দেওয়া। অন্য কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছিলেন যে একটু বুদ্ধি খরচ করো, আমাদের যে ক্যাম্প আছে যা যা লাগবে সেখান থেকে করিয়ে নাও। অর্থাৎ তোমার আছে, তুমি পাচ্ছ বা তোমার হারিয়ে গেছে, তুমি অ্যাপিল করছো সেটা নয়, করিয়ে নাও, ছেড়ে দাও। রত্না বিশ্বাস প্রকাশ্যে মঞ্চে আরও ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন, যাদের ভোটার কার্ড নেই, আমাদের জাকিরদা রয়েছে, উনি ভালো লিঙ্ক করতে পারেন, আপনারা ওনার থেকে ভোটার কার্ড করিয়ে নিন। অর্থাৎ তৃণমূল প্রায় সবসময় প্রকাশ্য মঞ্চ থেকে বারবার সবার সামনে সর্বসমক্ষে বলে থাকেন যে যদি যা প্রয়োজন করিয়ে নাও। এমনকি ফিরহাদ হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে কলকাতা পুরসভা থেকে যারা বার্থ সার্টিফিকেট চাইছেন, যারা ডিটেলস চাইছেন, তাদেরকে যাতে দেওয়া হয়, সেই কথা কিন্তু বারবার আমরা শুনেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রত্না বিশ্বাসরা একই কথা বলেছেন বারবার, এই কথা আমরা শুনেছি। আজ প্রধান বিচারপতি তিনি নিজে বললেন যে বাংলায় কিন্তু জন্ম শংসাপত্র ইস্যু করা হচ্ছে এবং একদম যে কাগজ ছাপার মতো, জেরক্স মেশিনের মতো একের পর এক যে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা আমরা এর আগেও দেখেছি। আমরা ঘুনি বস্তিতে গিয়ে দেখেছি, সমাদৃতা তোমার মনে রয়েছে, সেখানে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের
কার্ডের জেরক্স পড়েছিল, অর্থাৎ এই ঘুনিবস্তিতে যারা রয়েছে তারা আধার কার্ড ভোটার কার্ড কিভাবে পেল, এটাও তো একটা প্রশ্ন। এবং শুধু তাই নয়, প্রশ্ন উঠছে সন্তু, আমি আরো একবার কিশোরের কাছ থেকে জানতে চাইবো, কিশোর এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ অধীর আগ্রহে এই কোর্টরুম ড্রামাটা যেটা চলছে এটা জানতে চায়, তোমার কাছ থেকে বিস্তারিত ভাবে জানবো কি চলছে এই মুহূর্তে। সমাদৃতা, কোর্টরুমে এই মুহূর্তে 36 নম্বর ম্যাটার, যেটা এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 37 নম্বরের ঠিক আগের মামলা, কিন্তু যেহেতু এসআইআর এর মামলা তাই পরপর শুনানি হচ্ছে। এসআইআর এর মামলায় এই মুহূর্তে সিনিয়র অ্যাডভোকেট দিওয়ান বলছেন যে ইসিআই কেন কাগজ দিচ্ছে না যে কাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম বাদ দিয়েছে। জাস্টিস জয়মাল্য বাগচি তিনি বলছেন আমাদের বলা হয়েছে যে এই সমস্ত তথ্য ওয়েবসাইটে অলরেডি রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গিয়েছে সেই তথ্য তো ওয়েবসাইট রয়েছে, তাহলে কেন প্রশ্ন। দিওয়ান বলছেন কি কোনো একটা কারণ তো দিতে হবে, সাম শর্ট রিজনস মাস্ট বি গিভেন। মানে লয়ার দিওয়ান বলছেন যে শুধুমাত্র নামটা তুলে দিলেই তো হবে না, নামের পাশে কারণও দেখাতে হবে যে কেন তার নামটা বাদ পড়েছে। সিজিআই বলছেন ইয়েস, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন ইয়েস টু দ্য এক্সটেন্ট দ্যাট পারসন শুড নো ইজ ফাইন। হ্যাঁ, তার জানা উচিত, কিন্তু একটা এক্সটেন্ট থাকা উচিত, একটা লিমিট থাকা উচিত। মানে ইলেকশন কমিশন যতটা পর্যন্ত জানাতে চায় সেই জানানোর লিমিট থাকা উচিত। অনলি থিং ইজ দ্য মোড ইন উইচ দে আর ইনফর্ম, কিভাবে তাদের জানানো হচ্ছে সেইটা বেশি জরুরি। তিনি বলছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রধান বিচারপতি বলছেন উই ওয়ার টোল্ড দ্যাট দ্য লিস্ট ইজ নট অনলি কমিউনিকেশন বাট ইন্ডিভিজুয়াল নোটিসেস আর বিং গিভেন। শুধুমাত্র একটা কমিউনিকেশন নয়, বাট এক একটা নোটিশ দেওয়া হচ্ছে। আমরা তো এটাও শুনেছি, এটাও আমাদের বলা হয়েছে। তারপরে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলছেন যে হ্যাঁ, নোটিশ দেওয়া হচ্ছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ যাচ্ছে। তুমি একটু সঙ্গে থাকো, আমি এই যে কথোপকথন শুনানি চলাকালীন দর্শকদের আবারও শোনাবো তোমার মাধ্যমে, কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখে সুপ্রিম কোর্টে হচ্ছেটা কি। এই মুহূর্তে এসআইআর মামলার শুনানি চলছে, আপনাদের জানিয়ে রাখতে চাইবো এ রাজ্য থেকে এই মুহূর্তে 3টে মামলা শুনানি রয়েছে। 21 নম্বর মামলা যা ডেরেকো ব্রায়ান এবং দোলা সেনের মামলা, যেটার শুনানি এই মুহূর্তে চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। এই ডেরেকো ব্রায়ান এবং দোলা সেন মামলাটা করেছিলেন, যার শুনানি এই মুহূর্তে চলছে। এরপর রয়েছে 36 নম্বর মামলা, সেটাও শোনা হবে। 36 এবং 37 দুটো মামলায় নতুন মামলা। কি কি মামলা? 36 নম্বর মামলা জয়ের গোস্বামী এবং এই রাজ্যের বিশিষ্টরা মিলে যে এসআইআর এর বিরোধিতা করে মামলা করেছেন সেটা, এবং 37 নম্বর মামলা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করতে যাচ্ছেন সেটা। 36 এবং 37 নম্বর মামলা শুনানিও হবে। কিশোরের তোমার কাছে একটা জিনিস একটু বিষয়টা বুঝতে চাইবো, এই যে তুমি বলছো যে প্রধান বিচারপতির এই কথোপকথনগুলো সিনিয়র অ্যাডভোকেট দিওয়ানের সঙ্গে, এই কথোপকথনগুলো এই মুহূর্তে চলছে ডেরেকো ব্রায়ান এবং দোলা সেনের করা লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলায়, তাই তো? একটু আপডেট হয়েছে সমাদৃতা, 16 নম্বর মামলা নয়, এখন 36 নম্বর চলছে। 16 নম্বর এবং 36 নম্বর মামলা বলা যেতে পারে যেন যৌথভাবে শুনানি হচ্ছে, কারণ দুটোই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। অর্থাৎ 36 নম্বর মামলার যে আইনজীবী দিওয়ান, তিনি কিন্তু এই মুহূর্তে সওয়াল করছেন এবং সিজিআই সেই মামলা শুনছেন। দিওয়ান বলছেন প্লিজ সি দ্য নোট, উই হ্যাভ সট ইসিআই টু উইথড্র অল নোটিসেস উইচ পার্টেন টু অনলি নেম মিসম্যাচ। অর্থাৎ 16 নম্বর মামলা কি 36 নম্বর মামলার এই দুটোই, যেহেতু 21 নম্বর মামলা এবং 36 নম্বর মামলা, মাফ করবেন, এই দুটোই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। 21 নম্বর মামলায় যেটা তুমি সঠিকভাবে বললে, দোলা সেন এবং ডেরেকো ব্রায়ানের করা লজিক্যাল ডিসক্রিপেন্সির মামলা, এবং 36এরটাও যেহেতু লজিক্যাল ডিসক্রিপেন্সি, বলা যেতে পারে যেন যৌথ শুনানি হচ্ছে। কিন্তু 21 নম্বর মামলাটাই মূলত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ দোলা সেন এবং ডেরেকো ব্রায়ান ওই মামলাটি করেছেন। এই মুহূর্তে কি কথোপকথন চলছে, এই মুহূর্তে কথা হচ্ছে সিজিআই বলছেন, আমি তোমায় জানাই, সারা বাংলার মানুষকে জানাই সিজিআই কি বলছেন। বলছেন যে আমরা তো শুনেছি যে সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল নোটিসে মানুষকে বলেই দেওয়া হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাদের নাম বাদ গেছে। সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলছেন হ্যাঁ, নোটিশ পাঠানো হচ্ছে, অর্থাৎ এই কথা সত্যি নয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম বাদ গেলে সেখানে নাকি নোটিশ দেওয়া হয় না বা ইনফর্ম করা হয় না, এটা সত্যি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন। সিজিআই বলছেন ইউ সে ডিউ টু মিসম্যাচ অফ নেমস এক্সেট্রা দেয়ার আর ওয়েল এক্সপ্লেন্ড রিজনস।
আমি একবার নজরও রাখছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে বেরোতেও পারেন। অন্যদিকে আমি এই মুহূর্তে জানাচ্ছি যে সিজিআই বলছেন যে অলরেডি তো নাম মিসম্যাচ কেন রয়েছে সেই কারণগুলো দেওয়া রয়েছে। কারণগুলো যদি দেওয়াই থাকে তাহলে কেন এতে সমস্যা? তোমার কাছে এই জায়গা থেকে আমি একটু সন্তুর কথা চলে যাবো। সন্তু, তুমি শুনছিলে কিশোরয় কি বলছে? আমরা জানি শুনানির নোটিশ পেয়েছে সবাই এবং নোটিশ পেয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে লাফঝাপ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আদালতে গিয়ে একরকম বলা হচ্ছে এবং এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকলে প্রত্যেককেই যে নোটিশ দেওয়া হচ্ছে তা তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে থেকে বারবার বলে গেছেন। আদালতে তৃণমূলের এক মুখ, রাজ্যে দাঁড়ালে আর এক মুখ, এটাই কি তৃণমূলের প্রবণতা হয়ে গেছে, দ্বিচারিতা? আর একটা মনে করে দিই সমাদৃতা, আধার কার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরিয়ে বলেছিলেন আধার কার্ড কেন করব, আধার কার্ড কেন দরকার, আমার তথ্য কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে এবং সেই আধার কার্ডই যাতে মেনে নেওয়া হয় আইডেন্টিটি হিসাবে, সেটা সুপ্রিম কোর্টে বলা হচ্ছে সমাদৃতা। মানে এই দুমুখ নীতিটা গোটা বাংলার মানুষ দেখছেন। আমরা দেখতে পাই আনন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যান না, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ভিআইপি মুভমেন্ট হচ্ছে। আমরা বোঝার চেষ্টা করব কংগ্রেস নেতা, কোনো এক কংগ্রেস নেতা তিনি এসেছেন এই মুহূর্তে চিদম্বরম এসেছেন, পি চিদম্বরম, আমি সেই ছবিও দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দেখা করতে এসেছেন পি চিদম্বরম? এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি। আমাদের সেই ছবি সরাসরি আমি দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দেখা করবেন? এই মুহূর্তে কোনো একটা ঘটনায় তিনি এসেছেন, কোনো কেসে এসেছেন হয়তো, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কিন্তু সমাধিত আমাদের মনে রাখতে হবে যে এই বাংলায় আমরা বহুবার দেখেছি, আমরা মিঠু মোল্লাকে দেখেছি যাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। এই মুহূর্তে সওয়াল জবাবে বিচারপতি নিজে বলছেন যে ওখানে মুড়িমুড়কির মতো জন্ম সার্টিফিকেট বানানো হচ্ছে। অর্থাৎ দিল্লির কাছেও খবর রয়েছে যে এভাবে জন্ম সার্টিফিকেট এবং ভুয়ো নথি বানানো হয়। তাহলে সেই কোন এই নথিগুলো, রাজ্য সরকারের দেওয়া নথিগুলো যাতে নিয়ে নেওয়া হয়, যাতে গ্রহণ করা হয়, তার জন্য বারবার বলা হচ্ছে। কি করে গ্রহণ করা হবে? তাতেই যদি জল মেশানো থাকে। এবং আমি খুব আশ্চর্য হব না যদি এই মামলা ওঠার পর বিচারপতিরা বলেন যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, এই মামলার কোনো সারবত্তা নেই। তাহলে আমি খুব আশ্চর্য হব না, কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরটা আটকাতে চাইছে। যেই এসআইআর 99.99% কমপ্লিট হয়ে গিয়েছে, সম্পন্ন হয়ে গিয়েছে, এবং তুমি জানো প্রায় 60 লক্ষের কাছাকাছি নাম বাদ গিয়েছে, সেই নামগুলো নিয়ে ভোটে লড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলছেন 2025-এর লিস্টটা রেখে দেওয়া হোক। 2025-এর লিস্ট রেখে দিলে এই 60 লক্ষ ব্যক্তি যারা মৃত, সন্তু, খুব সহজ হয়ে যাবে সন্তু। তাহলে এই ভুয়ো ভোটারদের পুষে রাখা। আমি কিশোরের কাছে আরো একবার যাবো। কিশোর, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কি চলছে? কথোপকথন চলছে, আর্গুমেন্ট চলছে সমাদৃতা। এই মুহূর্তে চিফ জাস্টিস বলছেন, স্টেট বলছেন যে নেম ডিসক্রিপেন্সি শুড নট বি লজিক্যাল ডিসক্রিপেন্সি। রাজ্য সওয়াল করছে যে নামের সমস্যা থাকলেই সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা উচিত নয়। কপিল সিব্বল রাজ্যের হয়ে সওয়াল করছেন, তিনি বলছেন স্পেলিং মিস্টেক প্রবলেম হওয়ার কথা নয়, আগেই বলা হয়েছিল, এখন আবার সমস্যা হচ্ছে, এখন আবার বলা হচ্ছে। কিন্তু চিফ জাস্টিস কিন্তু বারবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই কথা বলেছেন। তিনি বলেছেন নোটিশ অলরেডি দেওয়া হচ্ছে, অর্থাৎ এর আগেই যে বারবার বার্তা দেওয়া হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাকি নাম দেওয়া হচ্ছে না, নোটিশ দেওয়া হচ্ছে না, নামের লিস্ট দেওয়া হচ্ছে না, একটাও সত্যি কথা নয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেগুলো প্রচার করা হয়েছিল এগুলো সত্যি কথা নয়, কোর্টে যেন প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে নামের মিস্টেক হলেই কি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সেটাকে চালিয়ে দেওয়া যেতে পারে, এটা রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে আমি সেই কথোপকথনটা আমি বলছি এই মুহূর্তে দর্শকদের। দিবান বলছেন উই হ্যাভ গিভেন ইউ এক্সাম্পল অফ অ্যাকচুয়াল ইলেক্টর। আমরা আপনাদের অ্যাকচুয়াল ভোটার যারা তাদের উদাহরণ দিচ্ছি যে কিভাবে তাদের সমস্যার মুখে পড়তে হয়েছে। চিরাগ টিগ্রেওয়াল, তার বাবার নামের মিসম্যাচ ছিল বলে তাকে ডাকা হয়েছে, বাবার নামের ডিসক্রিপেন্সি হলে বলা হচ্ছে যে তার নাম বাদ চলে যাবে, এরকম কেন হবে? অন্যদিকে সিজিআই বলছেন, আরও একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন। তিনি বলছেন যে নোটিশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, টু উইথড্র নোটিসেস উইল বি ইমপ্র্যাকটিক্যাল সিন্স ইট হ্যাজ বিন অলরেডি ইস্যুড। যে নোটিশ ইস্যু করে, তুমি যে কথাটা বলছো সেটা দর্শকদেরকে একটু পরিষ্কার করে জানাতে চাইবো। এই মুহূর্তের ব্রেকিং, নোটিশ প্রত্যাহার করা অবাস্তব হবে, এটি ইতিমধ্যেই জারি করা হয়েছে। Bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I am from a common family, but I am not fighting for my party. Madam Mamata,
sorry for interruption. The state of West Bengal, in its own right, has filed a petition, right? Today, of course, you are also coming in your individual capacity, but state of West Bengal, in its own right, there is nothing wrong in that. State of West Bengal has also filed a petition. State of West Bengal has not filed. One of the best counsels in the Supreme Court, fortunately, are there to not only are to represent the case of the state. Mr. Sibal appeared on that day. Today also, incidentally, Mr. Diwan is there. Then in the other matter, Mr. Gopal is there. The best of the team, the legal team in the Supreme Court is there to assist us in the matter. Mr. Sibal, though slightly relevant. Sir, if you allow me 5 minutes only. Now he is there. Only 5 minutes only. We will give you, not 5, we will give you 15 minutes. We are only pointing out that on 19th January, when the matter came before us, Mr. Sibal very eloquently he explained the procedural difficulties which the state was experiencing, and where the state had some genuine apprehension for exclusion of the bona fide citizens of the India, citizens of West Bengal, the residents of West Bengal who are citizens of India. So therefore, those directions, the direction which Mr. Diwan just read out, were issued. Today, in your petition, some additional issues are being flagged. Absolutely right. Issues are being flagged. Every problem has a solution. So we must look toward the solution in order to ensure that no innocent citizen is left out. This SIR is based upon only on 3 grounds. Dead persons excluded, no difficulty, neither you will want, nor anybody will plead for the dead persons. Similarly, the persons who are disqualified to remain for any reason, somebody is convicted, whatever may be any ground in the law, you will not plead their case. Similarly, those migrants, the word is migrants, migrants is also one of the ground. Those who have left West Bengal, even you will not plead there. But the genuine persons must remain there. Now, among the genuine persons, one of the ground, as Mr. Diwan has today flagged, and we are thankful to you also, that in your petition now this issue has been raised, that because of the local dialect, or because the manner which the Bangla people will proudly pronounce a name, or because of that, and this all because nowadays AI assisted computerization, that you are speaking Datta and they are recording something else. If this kind of things are happening, you will find out a solution. They will. মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি 5 মিনিট বলতে চাই হুজুর, কিন্তু থামিয়ে দিলেন প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গ রাজ্য তার নিজের অধিকারে একটি রিট পিটিশন দায়ের করেছে রাজ্যের মামলা প্রতিনিধিত্ব করার জন্য সুপ্রিম কোর্টে। সেরা কাউন্সিলরদের একজন রয়েছে, সিব্বল রয়েছেন, দিওয়ান রয়েছেন, সবথেকে সেরা আইনজীবীরা রয়েছেন আমাদের সহায়তা করার জন্য। বলছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি কিশোলয়কে যদি পাই, আমি কিশোলয়ের কাছে আরেকবার চলে যাব। কিশোলয়, কথোপকথনের নির্যাসটা দর্শকদের জন্য যদি একটু সহজ করে বলো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট বলতে চাইলেন, তিনি তার রাজ্যের হয়ে বলবেন, তার উত্তরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক কি বলছেন, প্রধান বিচারপতি ঠিক কি বলছেন? দেখো সমাদৃতা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্টারভিন করেছেন। তার বলার আগেই তিনি আগের মামলা চলাকালীন ইন্টারভিন করে বলতে থাকেন যে নামের বানানের জন্য কি সমস্যা হচ্ছে। তিনি বলেন চিফ জাস্টিসকে যে আপনারও নামের বানানটা যদি বাংলায় লেখা হয় তাহলে আপনাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকবে। অন্যদিকে চিফ জাস্টিস বলছেন যে এই ভাষাটা যিনি জানেন, এমন ভাষাটা যিনি এলিকুয়েন্টলি জানেন, তেমন একজন ব্যক্তির কমিশনে থাকা উচিত। আপনার তরফ থেকে, স্টেটের তরফ থেকে কপিল সিব্বল, মিস্টার দিওয়ান সহ অন্যান্য লার্নেড আইনজীবীরা রয়েছেন যারা আপনাকে অ্যাসিস্ট করছেন, স্টেটকে অ্যাসিস্ট করছেন। আপনার এই মুহূর্তে কোনো এইভাবে উত্তেজিত হওয়ার কারণ নেই, এমনটাই যেন বলতে চাইলেন চিফ জাস্টিস। বাট স্পেসিফিক্যালি তিনি বললেন যে আপনি আপনার তরফ থেকে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আইনজীবীরা ম্যাটারটা আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, আমাদের অ্যাসিস্ট করছেন। আমরা আশ্বস্ত করলেন, একই সঙ্গে তো প্রধান বিচারপতি এটাও আশ্বস্ত করলেন আপনাকে 5 নয় 15 মিনিট দেব, কিন্তু ইনোসেন্ট সিটিজেন বাদ যাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনজীবীরা তো আছেন, এমনটাই বলছেন। তো তার মানে তো খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সওয়াল করুন এমনটা চাইছে না, তাই কি? আচ্ছা কিশোর, আসছি আমি তোমার কাছে, আসছি এই মুহূর্তে
যে ব্রেকিং নিউজ, মমতাকে থামিয়ে দিলেন বিচারপতি। একবার দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাইবো, মমতাকে থামিয়ে দিলেন বিচারপতি। আপনার আইনজীবী আছেন বলার জন্য, রাজ্যের হয়ে কপিল সিবাল আছেন, দিওয়ান আছেন, সিনিয়র অ্যাডভোকেট তিনি রয়েছেন, উনি আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন। আপনাকে 5 মিনিট না 15 মিনিট সময় দেব। বিচারপতি বললেন এই কথা, শুনুন একবার, দেখুন, নজর রাখুন সুপ্রিম কোর্টে। Because it is not my photograph, all the Bengali leading newspapers, it is reported. You'll be surprised to know the, sir, only sir, my submission, sir. Sir, their SIR process is only for deletion, not for inclusion. Mismatch, not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's changed her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. That's why we are, now, that's sir, why we only just want to, sir. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to be, they transferred other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but they are the genuine people are staying there. But because of the name of logical discrepancy, now they change the name. No, instead of logical discrepancy, when you gave order, sir, they violated, and they say it is the discrepancy mapping. Sir, can they even violate your order? Number 2, sir, we are grateful. Bengal people are so happy that this court gave order that Aadhaar card will be one of the proof documents. But they said no, with Aadhaar card. Sir, in other state, sir, the domicile certificate is allowed. Sir, the family registered card is allowed. Sir, the government housing card is allowed. The health card is allowed. The bank books means whatever caste certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Sir, 4 state opposition state are going for on the eve of election. But why after 24 years, what was the hurry to do it? What it takes 2 years, only within 3 months, even when the festival season is there, when the harvesting season is there, when people are not in a mood to be in the city, they were in the outside, but they are traveling, and that time they issued the notices and all this. Sir, more than 100 people died, sir. Can you imagine? Sir, BLOs died, and they have written the letter that CEO is responsible for my committing suicide. So many BLOs are murdered, they died, and also more than 150 people died, and so many are hospitalized. Sir, because of the harassment of the people, because of Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? The state government, we cried foul, saying that why not Assam? Cooperation. They say why not Northeastern? Madam, I have come all the way to speak something. Indeed, Millet. But the only thing is that, Millet, if it's off the record, we need to. Madam Mamata, let me clarify 2-3 things to you. About the Aadhaar card, this matter about SIR's validity issue. SIR's validity issue is being argued before us from last more than 2 months. In the main judgment, which was the first case, we have reserved the judgment. Therefore, we are not in a position to comment with regard to the credibility, credential, or admissibility, and to what extent about the Aadhaar card. That issue has been argued before us. We have reserved the judgment. But you also will appreciate Aadhaar card has also its own limitations when you will read that statute under which it is issued. At the same time, with reference to its insertion in the RP Act, what will be its value? We are yet to determine that part. You have one part. Second, you have pointed out this issue of the discrepancies part. In this case, one way out can be that you give a team of officers, the Election Commission can take them on deputation in the sense that those can also be part of the Election Commission team, verify that here it is a spelling mistake or it is only because of the local dialect that this mistake is occurring. Those must be rectified. That has to be rectified.
So let us see what response they will give. We will grant them 1 day time. Tomorrow or day after. No, sir. What happens, sir, ultimately, in practical, ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP rule state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the Election Commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. Sir, earlier first phase, 58 lakhs deleted. There are so many people are alive, and now they are being declared that they are dead. Sir, the anti-women, so many women. Madam Mamata, if need arises, we will mandate it. We will direct. Every document will have to be signed by the BLO, who are the authorized officers and who are the authorized notified officers. Kindly see the directions on the website, Millers, so far as the so-called micro observer. Micro observer is the final authority. Election Commission, WhatsApp Commission. WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. Millers, they could certificate on record. Just take you. They are all Government of India officials. My lords, Lord, in one of the matters, government is a party. Lord, But the problem is that they are not allowing the people. let the matter. They are not allowing the domain officials. Simply for most of the submission. They are not allowing the domicile certificate. Day after. They are not allowing the government certificate. Let that be a direction, Millers. We should be served the copies. May I just highlight? I have something. Yeah, I just want to highlight 2 points. If your lordship would just take up, I want to save time, so just go to my note for a moment. Just go back. I want to intervene for 1 minute, Lord, if lordship permits, Lord. We have written several letters to the state government to give us Group B, Lord, the class 2 officers of the rank of SDM or equivalent, so that, Lord, EROs can be appointed. That's the standard pattern, Lord, that they should be class 2 officers because they decide vital rights, papers and all that. No, that has now they have given, Lord, only about 80 officers of that rank. Rest, all of them were given who were clerks and below, who are working under the pressure of the state government. Therefore, we had to appoint, Lord, micro observers who can assist, Lord, in case, Lord, they are in the confusion. So the fault lies with them in not giving us class 2 officers for performing the job of AERO and ERO. Look, that's the reason why this is happening. And these micro observers are validly appointed under Section 13C, read with 3. No, there is no statutory rules. My learned friends are not right, Lord, that they are not. We are not entitled to appoint them. If this is the state of affairs, which is not contemplated by the rules, and the state is not cooperating, then there's no alternative except to appoint the observers who can assist. Class 3 officers from Anganwadi and so on, they are being given to us. So that's the reason why assistance. There is only one. But they are not assisting. There is one one side of the story. May be true, may not be true. I'll not go into it. There is one more petition where the Election Commission of India has filed an affidavit. So that also may be taken on record. It's not listed on board. It was mentioned by Mr. Giri. Lord, I am appearing in that matter and I have read the affidavit. Lord, that also will have some bearing, Lord, in ultimately what your lordship passes the order. And we have highlighted all the difficulties we have been facing, Millets. My lord, my lord, my lord. My lord, it is pointed out the hostility. Just have 2 minutes. I just want to highlight. A victim, that's all, my lord. I am saying let us confine. No. Ask them to at least 2 days time we'll have to give them to seek their response. Sir, matter is not correct, sir. Survey copy, Millets. But fair enough. What I'm highlighting is just 2 things so that your lordship sees them. Let me say this, Lord, there's no problem of time, my lord. The first have some buffers if there is more than 1 crore already heard. And if somebody is not heard, your lordships are there and our power is there. We have been extending time. We have been extending time. My lords have passed a slew of directions. My lordship, with my humble regards. May I tell you, sir, whatever they have pointed out, my opponent lawyers raised that. Sir, that is not correct. That is not correct, sir. Madam Mamata, we have no doubt about the ability of Mr. Diwan.
he is one of the best counsel, senior counsel you have chosen. Yes, let him with his discuss permission. on your behalf. With his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it depends on some district, some states, sir. Bihar, suppose 44 district. We have 23 district. Now SDM is depends on the district wise. Now whatever we have the strength, we have included all. We are cooperating to them all. To provide class 2 group. Yes, we have given, sir. Whatever they ask, we have given. But they are telling. All right. Please, what I don't believe. I think we will be able to find out a practical solution. Very well. On Monday, when we take up this matter, we are granting them 2 days time to have instructions based upon all the notes and information which you have gathered. Very well. And you also on Monday, please give us the list of the Group B officers which you are in a position to spare and to provide to them for their Furnish it in assistance. advance. So that And your lordships may list that matter also because there is direct bearing on that. There is an atmosphere of hostility, Election Commission says. And it contains all our communications to the government, Written trying for help. Issued contemporaries. issue notice. Lords, I have one apprehension, that's all I have. I don't want Mr. Dwivedi coming on Monday and saying now we have finished 1.2 crore hearings as a figment of his numbers. We are entitled to our defense. That's what you're saying. That's an ongoing exercise that will continue. Sir, only my last submission, sir. Sir, whatever they have only first phase 58 lakhs deleted. They didn't have any scope to appeal even Form 6. Number 2, the second phase, 1 crore 30 lakhs. Only my request would be, whatever the system is maintaining the other state, they are only targeting Bengal. Only for Bengal, they appointed these micro observers. Not the forum. Yes, for to bulldoze the West Bengal people. Sir, my humble submission will be, sir, the logical discrepancy case not to be deleted. And there should be, as it is, it should be cleared by the DO and the ERO, not with the micro observer, not with the role observers. Well, let's as well see your lordship's directions on the last occasion. Give us the list of the officers whom you can spare. Yes. Whom you can spare. Yes. Probably, once the officers are made available, Yes. then micro observer will not be required. Not be necessary, absolutely. Yes, absolutely. Can do it. Whatever the And on role they Monday are itself, we are taking up the matter on Monday. Meanwhile, they will also get instructions and you also give us that list. Very well. Mr. Diwan, please ask your junior to give Yes. complete set of paper book. Of course. In both matters, we'll. Both matters. And in Mr. Gopal's matter, he is very learned in Sir, with my humble regards, I convey my great regards, personal fame. and I will just tell, save democracy. 1 minute, madam. Joy Save Goswami, democracy. he is a renowned author, Jnanpith Puraskar awardee. There might be some mistake. Please, you tell your officers also to be a little bit sensitive. We'll examine, Millets. Don't issue notice to persons like. We have never been divorced from common sense. Unnecessarily embarrassed. We are addressing them. Some If they extra want time to is make required to sensationalism, spend. that's No, it. just one last thing I want to flag. When we argued the merits in Bihar, your lordships noticed this logical inconsistency, etc., were not issues there. The problem is, every time a new state comes up, there will be a new issue which has absolutely no constitutional. Every day changing the decision. State may have its Now, own after problems. this, we will As they have been creating. new issue. Yes. Every state will have some new issues. Exactly. It is bound to be also. But because it has to have a legal basis. Without a legal basis, they can't start examining something which is not from the draft. The state government fights a constitutional Issue body. notice. What could be the legal Issue basis? notice in both the matters. Issue notice, then assisting counsel so accept notice on behalf of the Election Commission of India. Wants to accept notice on behalf of the Chief Electoral Officer West Bengal. Then say we have briefly heard Sir Shri Shyam Diwan and Gopal Shankar and senior counsel on behalf of the petitioners. And Sir Mr. Dwivedi and Rakesh Dwivedi and Mr. Naidu, and senior counsels representing the Election Commission of India. During the course of hearing, it is pointed out by learned solicitors of India that there is another petition hearing number so and so, and the issues raised therein or the affidavit filed by Election Commission of India will have some bearing on the merits of these cases. Consequently, that order petition is also ordered to be taken up along with these cases on Monday, due to date of the Monday. The parties shall have respective instructions on the date fixed.
Great. We'll take up on Monday. Monday. Grateful. Thank you. Sir, we are very grateful, sir. Grateful, madam. No, of course, sir. Of course, sir. Please protect the people's rights. আপনারা শুনছিলেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে সওয়াল করছিলেন এবং সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি, সোমবার ফের শুনানির জন্য দিন ধার্য হলো। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সোমবার ফের শুনানির জন্য দিন ধার্য হলো। পরবর্তী মামলার শুনানি সোমবার। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, পরবর্তী মামলার শুনানি সোমবার, শুনানির জন্য সোমবার দিন ধার্য হলো। সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি। আরো একবার জানিয়ে রাখতে যাবো, সোমবার মামলার এসআইআর শুনানি, পরবর্তী শুনানি। আমরা সরাসরি চলে যাবো কিশোরের কাছে। কুশলে শেষমেশ আমরা একটা বিতর্ক তর্কাতর্কির আবহ দেখলাম। তোমার কাছে শেষ মুহূর্তে কোর্টরুম ড্রামাটা একটু পরিষ্কার হতে চাইবো। দেখো সমাদৃতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণপণ চেষ্টা করলেন যাতে বিচারপতি বলে দেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলো বাদ দেওয়া হয়েছে বা যে নামগুলো শুনানি চলছে সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হোক, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির পুরো লিস্টটাই ক্যান্সেল করে দেওয়া হোক, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু না থাকুক, এমনটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতি কি বললেন, এইভাবে করা যায় না, দুদিন সময় দেওয়া হবে এবং দুদিন সময়ের মধ্যে ইলেকশন কমিশনের অফিসাররা খতিয়ে দেখবেন এবং দুদিন পর শুনানি হবে, এমনটাই কিন্তু বিচারপতি বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বেরিয়ে আসবেন ঠিক এই পথে, সুপ্রিম কোর্ট থেকে সোজা বেরিয়ে এই পথে আসবেন এবং আমরাও গিয়ে যদি তিনি প্রশ্ন নেন আমরা প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত চেষ্টা করলেন লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো যাতে না কোনো বাদ যায়, কোনো নাম যাতে না বাদ যায়, সেই চেষ্টাই তিনি করলেন। তিনি কিন্তু বিফল হলেন বলেই বলা যেতে পারে। তার কথা সম্পূর্ণ শুনেছে আদালত, কিন্তু তার যেটা চেষ্টা ছিল তিনি বারবার বললেন মাই লাস্ট সাবমিশন, আমার শেষ সাবমিশন হচ্ছে আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম যেগুলো বাদ গেছে ওগুলো ফিরিয়ে আনুন। কোর্ট কিন্তু সেটা শুনলো না, আবার দুদিন পর কিন্তু তারিখ দেওয়া হয়েছে শুনানির। সমাদৃতা, অর্থাৎ সোমবার ফের শুনানি, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি। লাগাতার আমরা শুনছিলাম কোর্টরুম ড্রামাটা। আমি আরো একবার স্পষ্ট হতে যাবো, সন্তু রয়েছে এই মুহূর্তে। সন্তু, একটা দীর্ঘ বাদানুবাদ যেন হয়ে গেল সুপ্রিম কোর্টে। আরে মুভ করতাম আমরা সন্ধ্যা যাবো। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখতে যাবো, সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। আমি আরো একবার কিশোরের কাছে চলে যাবো। কিশোরায়, আরো একবার তোমার কাছে স্পষ্ট করতে চাইবো, শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষ থেকে, রাজ্যের পক্ষ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবেদন করলেন এবং তার উত্তরে কি জানালেন ইসির আইনজীবী এবং প্রধান বিচারপতির কি পর্যবেক্ষণ। বেরোবেন, আমি জুম করে সেই ভিজুয়ালটা দেখাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো যেন কোনোভাবেই বাদ না যায়। তিনি বারবার সেই সাবমিশনটা করার চেষ্টা করলেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে এইভাবে একমত হলেন না যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামগুলো আবার ফিরিয়ে আনা হোক। তিনি বললেন এভাবে তো ফেরানো সম্ভব নয়, এমনকি তিনি বললেন যে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে সেটা ফেরত আনাও সম্ভব নয়। তিনি গোটা বিচার প্রক্রিয়ার মধ্যে এটাও অবজার্ভ করেন যে অনেক সার্টিফিকেট ইস্যু হচ্ছে রিসেন্টলি। এই সমস্ত কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার চেষ্টা সত্ত্বেও আদালত কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলো বাদ গেছে বা যে নামগুলো শুনানি চলছে সেই নামগুলো ফিরিয়ে আনতে বা সেই নামগুলো রেখে দিতে, উইদাউট এনি কন্ডিশন রেখে দিতে কিন্তু আদালত রাজি হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টরুম থেকে আর খানিকক্ষণের মধ্যে বেরোবেন।
বেরোবেন এবং কোর্টরুম থেকে বেরিয়ে আসার সময় কিন্তু আমরা সেই ডাইরেক্ট ভিজুয়ালস পাবো এবং সেই ভিজুয়ালটা আমি দেখানোর চেষ্টা করছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি সমস্যা সমাধানে রাজ্য কত লোক প্রোভাইড করতে পারবে তাও রাজ্যকে জানাতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কথা আপনি বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, সেগুলো সমাধান করার জন্য তো রাজ্য থেকেও অফিসার্স লাগবে। যদি সত্যি সেটা সমস্যা হয়ে থাকে, তার সেই সমস্যার সমাধানে রাজ্য কতজন লোক প্রোভাইড করতে পারবে তা রাজ্যকে জানাতে হবে। আগামী সোমবার 9 ফেব্রুয়ারি পরে শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন নোটিশের ডিসক্রিপেন্সির কারণও লেখা থাকছে না, কিন্তু আইনজীবী প্রধান বিচারপতি কিন্তু এটাও বলেন নোটিশ প্রত্যাহার করে নেওয়া বাস্তবোচিত নয়, ওইভাবে নোটিশ প্রত্যাহার করে নেওয়া যায় না। মামলাকারীর আইনজীবীকে তিনি বলেন আপনারা কি সমাধানের পরামর্শ দিতে চান নাকি শুধুমাত্র সমস্যাগুলোই হাইলাইট করতে চান, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বলা হয়। মমতা বারবার অনুমতি চান কিছু বলার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে থামিয়ে দেওয়া হয়, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু টানা বলতে দেওয়া হয়। তিনি তখন বারবার চেষ্টা করেন, বারবার আবেদন করেন, তিনি সবাইকে থামিয়ে দিয়ে বলেন বাংলায় যা ইচ্ছে তাই চলছে, নাম সংযুক্ত করার জন্য নয়, নাম কাটার জন্য এসআইআর হচ্ছে। তিনি বারবার আবেদন করতে থাকেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গেছে সেই নামগুলো ফিরিয়ে আনা হোক। মমতাকে থামিয়ে প্রধান বিচারপতি বলেন আধার নিয়ে সুনির্দিষ্ট নির্দেশ আছে আমাদের, আর এই ডিসক্রিপেন্সির জন্য সরকার একটা দল তৈরি করে সমাধান করতে পারে, এবং সেই কারণেই কিন্তু স্পষ্টতই নির্দেশ দেওয়া হয় যে রাজ্যর তরফ থেকে লোক প্রোভাইড করা হোক, তারা লজিক্যাল করবেন। তারপর স্পষ্টভাবে বলা হয় যে কোনোভাবেই যেন রাজ্যর তরফ থেকে এই মুহূর্তে এটা পসিবল নয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এদিকে দাদা দাদা ইধার ইধার দাদা ইধার বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, বেরিয়ে আসছেন। একেবারে যে ছবি আপনারা দেখছেন, সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী শুনানি আগামী 9 ফেব্রুয়ারি সোমবার। এসআইআর শুনানি সরাসরি আরো একবার সহকর্মী সন্তু। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের যেখানে যে গেটে দাঁড়িয়ে রয়েছে সেই গেটে না এসে অন্য গেট দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন, অর্থাৎ সাংবাদিকদের অ্যাভয়েড করে, যাতে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে না হয় তার জন্য তিনি কিন্তু বেরিয়ে চলে গেলেন। আমরা ছবি পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন সাদা স্করপিওতে, সেই সাদা স্করপিও সরাসরি যে স্করপিওতে তিনি প্রবেশ করেছিলেন এই রাস্তা দিয়েও তিনি আর বেরোলেন না, তিনি সরাসরি ওই রাস্তা দিয়ে অর্থাৎ অন্য রাস্তা দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। অর্থাৎ আজ সাংবাদিকদের তিনি মুখোমুখি হলেন না, কিন্তু বাসভবনে নিশ্চয়ই তিনি প্রেস কনফারেন্স করবেন এবং ধরা না হয়, এবং তার পাশাপাশি তিনি বলছেন একেবারে মামলায় আগামী 9 ফেব্রুয়ারি সোমবার ফের শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। সহকর্মী কিশলয়ের কাছে আরো একবার চলে যাবো। কিশলয়, আমি সেই ছবি প্রথম দেখালাম অভিক, আমার ফ্রেমে সেই ছবি প্রথম এলো, ভিডিও জার্নালিস্ট অভিষেক সেই ছবি তুলে ধরলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোজা কোর্টরুম থেকে বেরোলেন। সেই ছবি আমরা দেখালাম, ডোমের একদম নিচের চাতালটার ছবি। তারপর উনি গাড়িতে উঠলেন, গাড়ি করে সোজা বেরিয়ে গেলেন। এই সমস্ত ছবিতে স্পষ্ট হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসেছিলেন, তার কিন্তু প্রেস কনফারেন্স করার একটা কথা ছিল, সূত্র মারফত জানা গিয়েছিল, কিন্তু তিনি কেন করলেন না? কারণ তিনি যেটা করতে এসেছিলেন সেটা তো বিফল হলেন। তিনি চেষ্টা করেছিলেন গোটা লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে যাদের নাম বাদ গেছে বা শুনানি চলছে তাদের সবাইকে ফিরিয়ে আনতে। তিনি বারবার আবেদন করেছেন, তার কথা শোনা হয়নি, বরঞ্চ আদালত থেকে বলেছে যে যদি সত্যি সমস্যার সমাধান করতে চান তাহলে আপনারা কজন লোক দিতে পারবেন বলুন, আপনারা আপনাদের অফিসার দিন, সেই অফিসারদের দিয়ে গোটা প্রক্রিয়াটা ইলেকশন কমিশন এবং আপনাদের অফিসাররা মিলে রিপোর্ট তুলে ধরুক, এবং তারপর থেকে আমরা তার তথ্য পাবো যে কতদূর পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে, এবং তারপরে তিনি পরবর্তী শুনানির দিনও দিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকের যে প্রচেষ্টা ছিল সেটা বিফল হয়েছে, আদালত ওনার কথা শোনেননি। লজিক্যাল পরবর্তী শুনানি আগামী 9 ফেব্রুয়ারি সোমবার। আজ শুনানি সওয়াল জবাব পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন রেখেছেন তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিচারপতি
যে নির্দেশ দিয়েছেন, যে তার পর্যবেক্ষণ, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানিতে কোন কোন বিষয়ে আইনজীবীর তরফ থেকে পেশ করা হয় নজর থাকবে। আরও একবার চলে যাবো কিশোরের কাছে। কিশোর, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপক্ষের আইনজীবীর কাছে আগামী 9ই ফেব্রুয়ারি সোমবার কোন কোন তথ্য রিপোর্ট পেশ করতে হবে আদালতে? কিশোর, দেখো, স্পষ্টভাবে প্রধান বিচারপতির নির্দেশ, আদালত জানতে চায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি সমস্যা থাকে, ওই লিস্টে যদি সমস্যা থাকে, তাহলে কি সমস্যা সেটা পয়েন্ট আউট করা হোক। কারণ লিস্ট তো রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল কোনো লিস্ট নেই, কোনো নোটিশ দেওয়া হচ্ছে না, সেই কথা কিন্তু নস্যাৎ করা হয়েছে। আমি একবার ওখানে প্রেস কনফারেন্স হতে পারে সেইটা দেখার চেষ্টা করছি। আইনজীবীরা হয়তো কথা বলবেন, আমি একবার দেখার চেষ্টা করছি। এবং একেবারেই সাংবাদিকদের সামনে আইনজীবীর তরফ থেকে সঙ্গে থাকো কিশলয়, কোনো বক্তব্য রাখা হয় কিনা, প্রেস কনফারেন্স হয় কিনা নজর থাকছে আমাদের ধারাবাহিকভাবে। বিচারপতির সঙ্গে আজ যে বাক্য বিনিময় হলো, মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরও অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই তিনটে মামলাই হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক, তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরকম যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগ্যাল। এবং যেটা বড় কথা, যে এখনও প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও 2-3টে ম্যাটার আছে, সেগুলোকে ট্যাগ করা হয়েছে। তারপরে সব মামলাতেই নোটিশ হয়েছে এবং সব মামলায় হিয়ারিং হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন, যে তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন
বাকিটার পরে হিয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসছিলেন সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটিভাবে এগ্রি করেছেন। তাহলে আমি বলবো না, চলে যাচ্ছি। হ্যাঁ, তো তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। টুডে the writ petition filed by Mamata Banerjee was taken up for hearing, and Mamata Banerjee has argued her case. Few points have been argued, and the Honorable Court observed that if required, more time will be given to her to argue her matters. And one observation is important, that the Honorable Court has said to Mamata Banerjee that two important points have been taken in the petition itself that's needed to be considered and decided. The Mamata Banerjee has argued the points. Number 1, only the deletion process is going on, no inclusion process has been taken up for long 4 months. Number 2, there is no power to appoint micro observer and the role observer, and the role observers are they are not subdivisional magistrate level rank. They are coming from Coal India, RBI, etc., etc. And all that micro observers have been brought from the BJP states, and argued that only in the 2 or 3 states where non-BJP is there, this is the process hurriedly is going on. But in the BJP state, the process has not been commenced, like Assam, North India, these cases. So far the logical discrepancies concerned, she has said that very minor mistake, that has also been taken very seriously. Example given, father's name was Khan. Now this time they have printed Khan. So whose mistake it is? Court has given the example. Datta, D-U-T-T-A, Datta, D-A-T-T-A, Datta. Bandyopadhyay, Banerjee. Court has given the example. Bipul, B-I-P-U-L. In Bengali it is Bipul, B-I-P-U-L. How these mistakes can be how they can be disqualified for that? Now the Election Commission has been asked to address all that issues. So many issues have been raised, and orally it has been observed by the court that they may extend the time for the দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল TMT বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে।
MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। সবচেয়ে বড় এই মামলা এবং এই মামলায় সবচেয়ে বড় কভারেজ রিপাবলিক বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আইনজীবী হিসেবে আজকে দেখতে পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোর্ট নম্বর 1-এ অলরেডি পৌঁছে গেছেন, সেখানে তিনি সওয়াল জবাব করবেন বলে পিটিশন দিয়েছেন। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং আপনাদের স্ক্রিনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে দাবি করছেন কোনো ভোটারের ভোটাধিকার না করার আবেদন, কিন্তু কথা হলো এরকম কোনো কথাই তো নির্বাচন কমিশন বলেনি। গতকাল অন্তর্বর্তীকালীন যে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেখানে বলেছেন প্রয়োজনে তালিকায় থাকা অসঙ্গতি সংশোধন করার আবেদন হোক, কিন্তু কাউকে হিয়ারিংয়েও ডাকা যাবে না। অরিত্র আমার সঙ্গে রয়েছে। অরিত্র, খুব নির্দিষ্টভাবে যে কথাগুলো উনি বলছেন সেগুলো তো মানে আমি তোমাকে বলছি যে অরিত্র কথা বলো না, তুমি তো কথা বলছো না অরিত্র, মানে এটা কি ধরনের যুক্তি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ন্যারেটিভটা সেট করতে চান শুধু? না দেখুন, এই মামলাটার পেছনে গত দুদিন আগে তিনি যে ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশনটা জমা করেছিলেন সেখানে অদ্ভুতভাবে তিনি একটা উল্টো চাল চেলেছেন। কেন উল্টো চাল কথাটা বলছি, আজকে আবেদনে আপনারা দেখতে পারবেন যে তিনি একদিকে বলেছেন যে এই নতুন এসআইআরের লিস্ট অনুসারে 2026-এর ভোট করানো যাবে না এবং পূর্ববর্তী সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মমতার করা 37 নম্বর মামলা শুনানি। সুপ্রিম কোর্টে নিজের হয়ে সওয়াল মমতা ব্যানার্জির। প্রধান বিচারপতির কথার মাঝে বারবার কথা বলেন মমতা। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি সোমবার। আদালতে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল, মন্তব্য মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে থামালেন প্রধান বিচারপতি। রাজ্যের হয়ে কপিল সিব্বল প্রতিনিধিত্ব করছেন, উনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন বললেন প্রধান বিচারপতি। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর এর দাবি মমতার। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস শীর্ষ আদালতের। এসআইআর এর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য তা জানাতে হবে রাজ্যকে। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরো একবার জানিয়ে রাখতে চাইব, সুপ্রিম কোর্টে সোমবার এসআইআর মামলা পরবর্তী শুনানি। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর এর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য তা জানাতে হবে রাজ্যকে। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুপ্রিম কোর্টের সামনে থেকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় এবং সন্তু। আমি শুরুতেই কিশলয়ের কাছে চলে যাব। কিশলয়, সুপ্রিম কোর্টের মূল পর্যবেক্ষণটা তোমার কাছ থেকে একটুখানি স্পষ্ট করে জানতে চাইবো। আমি আসবো কিশলয় তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে আমি একটু সন্তুর কাছে চলে যাব। সন্তু, আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যা দেখলাম 2-3 বার করে হুজুর আমার কথা শুনুন, হুজুর আমার কথা শুনুন বলে যে বক্তব্যগুলো তিনি রাখলেন তা আদতে তিনি মঞ্চে মঞ্চে যেমনটা রেখে থাকেন এ রাজ্যের।
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারী মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি গড়েছিল তাদের পক্ষে আপনি মানুষের অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি মানুষকে কল্যাণবাবু উত্তর দিয়ে যান আপনি কাদের উত্তর দিয়ে যান কল্যাণবাবু অনুপ্রবেশকারীদের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে উত্তর দিয়ে দিন স্যার আপনি কাদের পক্ষে স্যার প্লিজ বলুন স্যার আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন আনন্দপুর কবে যাবেন মানুষ মারা গেছে কাদের পক্ষে দিল্লি চলে যাবেন আনন্দপুর কবে যাবেন আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন আনন্দপুর কবে স্যার কাদের পক্ষে স্যার কাদের পক্ষে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্যার আপনি কাদের স্যার আপনি উত্তর নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই আমি লাগাতার প্রশ্ন করলাম যে আপনি কাদের পক্ষে একটা প্রশ্নের উত্তর দিন একটা প্রশ্নের উত্তর দিন স্যার মানুষ মারা গিয়েছে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন আনন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর যাচ্ছেন না কেন স্যার উত্তর দিয়ে যান একতরফা প্রেস কনফারেন্স করে চলে গেলেন স্যার প্রশ্ন নিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পক্ষে সরাসরি প্রশ্ন করলাম চোখে চোখ রেখে তিনি কোনো উত্তর দিলেন না আমি আরো একবার পুরো সিকোয়েন্সটা একবার প্রথম থেকে চালাবো আমরা দেখছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার প্রশ্ন করে যাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু লাগাতার প্রশ্ন করেছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি লাগাতার প্রশ্ন করে যাচ্ছিলেন সন্তু আমাদের প্রতিনিধি যে কাদের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের পক্ষে নাকি অনুপ্রবেশকারীদের পক্ষে কোনো উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি গড়েছিল তাদের পক্ষে আপনি মানুষের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে কল্যাণবাবু আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার আপনি খেলতে পারেন অনুপ্রবেশকারীদের পক্ষে হতে পারেন না অনুপ্রবেশকারীদের পারেন না আপনি কাদের পক্ষে স্যার আপনি কাদের স্যার আপনি কাদের আমি খেলতে পারেন না স্যার আপনি কাদের পক্ষে স্যার প্লিজ বলুন স্যার প্লিজ বলুন স্যার কাদের হোয়াট ইজ স্যার কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের কাছে কাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে কাদের পক্ষে কল্যাণবাবু কাদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার আনন্দপুর কবে যাবেন স্যার কাদের পক্ষে স্যার কাদের পক্ষে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্যার আপনি কাদের পক্ষে উত্তর নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই আমি লাগাতার প্রশ্ন করলাম যে আপনি কাদের পক্ষে একটা প্রশ্নের উত্তর দিন স্যার উত্তর দিন আপনি কাদের পক্ষে এই মুহূর্তে তিনি উত্তর দিলেন না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না এই বাংলার মানুষের পক্ষে সরাসরি প্রশ্ন করলাম চোখে চোখ রেখে তিনি কোনো উত্তর দিলেন না আমি আরো একবার পুরো সিকোয়েন্সটা একবার প্রথম থেকে চালাবো
শুনলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আপনি কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি করেছিল। তাদের পক্ষে? আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? কল্যাণ বাবু, रिपब्लिक वालों ने हैरिंग বাংলার মানুষের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার? স্যার আপনি কাদের পক্ষে? স্যার আপনি কাদের পক্ষে? স্যার কাদের পক্ষে আপনি? কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? স্যার আনন্দপুর কবে যাবেন স্যার? স্যার কাদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আপনি কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি করেছিল। তাদের পক্ষে? আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আমি কিশোরীয় চলে যাব। কিশোরীয় আমরা হাইকোর্টে যেরকম ধরনের শুনে থাকি, সুপ্রিম কোর্টে যেরকম ধরনের শুনে থাকি সওয়াল জবাব, এর সঙ্গে আজকের সওয়াল জবাবের একটা বড়সড় পার্থক্য ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল জবাবটা করলেন তা শুনে আমার যেন মনে হলো যে বাংলা সংস্করণ আমরা মঞ্চে মঞ্চে রাজ্যে শুনে থাকি তাই শুনলাম, তাই নাকি? সমাদৃতা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেলেন আমরা এক্সপেক্ট করেছিলাম তিনি প্রেসের সঙ্গে কথা বলবেন। তিনি বললেন না কেন? কারণ তিনি জানেন তিনি এখানে যেটা করতে এসেছিলেন সেটা করতে পারেননি। তিনি এই বলতে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিলেন যে আমি এসেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টার যাদের নাম বাদ গিয়েছে সবার ইনক্লুড করে দেওয়া হোক। আদালত আমার কথা শুনে গিয়েছে, ইলেকশন কমিশন হেরে গিয়েছে, কিন্তু আদালত ওনার কথা শোনেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে বাদ দিলেন না? বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা করতে বাদ দিলেন না। নাটক চললো জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এসেছেন, দিল্লি পুলিশকে নিয়ে ড্রামা, এই সুপ্রিম কোর্টের কোর্টরুমের বাইরে ওয়েট করার ড্রামা, এবং তারপর বিজেপি বলছে এই গোটাটাই ড্রামা। মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে ইন্টারাপ্ট করে করে প্রধান বিচারপতির কোর্টরুম নাম্বার 1-এ বারবার বললেন যে বাংলাকে নাকি কোণঠাসা করা হচ্ছে, বাংলা থেকে নাকি ভুয়ো নাম বাদ না দিয়ে অরিজিনাল নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ন্যায্য নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তিনি বললেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইচ্ছা করে সঠিক নাম বাদ দিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন। কোর্ট সেই কথা শুনল না। আদালত বলল যে আপনারা বলুন আপনারা সমাধান কি চান, আপনারা কজন অফিসার নিয়োগ করতে পারবেন। ইলেকশন কমিশন এবং আপনারা এই সমস্যার যদি সত্যিই থেকে থাকে তার সমাধান কি বলুন, অফিসার নিয়োগ করুন। এবং সোমবারের পরবর্তী শুনানি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইরে এসে তিনি প্রেস কনফারেন্স করছিলেন, প্রশ্ন নিতে তারা হয়তো অভ্যস্ত নন। আমি এবং সন্তু রিপাবলিক বাংলার তরফ থেকে যখন প্রশ্ন করলাম, যুগান্তকারী ঘটনা দাদা, আজকে যেটা ঘটলো সেটাও তো যুগান্তকারী ঘটনা। Off the record, you told that you are opposing SIR. Have you learned for the first time that we are opposing? From day one we are opposing. That's why I'm asking. There are a lot of infiltrators are present in West Bengal. That may be your assessment. I am not the authority. I am not the authority to assess. No, I cannot say anything. Because I am not the authority. For reply to your question, I raised a question in the Rajya Sabha on the other day that how many infiltrators have infiltrated into the country and how many of them have been apprehended and how many of them have been pushed back. The question was not allowed. So what about infiltrators in West Just Bengal? ask the authorities. I am not the authority. Ask the authority why the question was not allowed. একটা ছোট প্রশ্ন দাদা, আমার একটা ছোট প্রশ্ন, মন্টুরাম পাখিরা তো ভোটার কার্ড দিয়েছিল নিউটনকে, তার মানে তো তৃণমূল ভোটার কার্ড দিচ্ছিল যে যারা অনুপ্রবেশকারী। দাদা একটা
আর সুকেন্দু শেখর রায় কিছু বলতে চাইছেন না, উনি প্রথমেই হাত জোর করে বললেন যে আমি কিছু বলার অথরিটি নেই, আমি কোনো পোস্টে নেই, আমি কিছু বলবো না। তিনি তারপরেও একটি প্রশ্ন শুনে তিনি দাঁড়িয়ে যান যে বাংলায় অনুপ্রবেশকারী হয়েছে, তিনি তখন বললেন কত হয়েছে সেই হিসাবটা আমাকে দেওয়া হোক। আমি রাজ্যসভাতেও প্রশ্ন তুলেছি। অর্থাৎ সমাদৃতা অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূলের মুখে বারবার দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলছিলেন অনুপ্রবেশকারী হয়নি, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন অনুপ্রবেশকারী হয়েছে এবং সেই অনুপ্রবেশকারীদের ইন্ধন নাকি বিজেপি দিয়েছে। এটা কোন যুক্তিতে বলছেন এটা আমার জানা নেই। আমি সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়ে রয়েছি, আমার একটাই প্রশ্ন যে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে মন্টুরাম পাখিরা তৃণমূলের বিধায়ক নিউটনকে, এবং আমরা দেখতে পাচ্ছি মিঠু মোল্লাকে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে তৃণমূল নেতা অমল। আমরা এটা দেখতে পাচ্ছি প্রকাশ্য মঞ্চে বারবার রত্না বিশ্বাসের মতো তৃণমূলের নেত্রীরা তারা বলছেন ভোটার কার্ড বানিয়ে দেবো যারা বাংলাদেশ থেকে এসছেন। তাহলে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কারা, হিন্দিতে একটা কথা আছে না প্যান, যে কারা ইন্ধন দিচ্ছে, মানে বাংলায় একটা আমি যদি কথা বলি যে কারা শেল্টার দিচ্ছে, কারা থাকতে দিচ্ছে, তৃণমূল দিচ্ছে। এবং সুখেন্দু শেখর রায়কে আমি লজিক্যালি প্রশ্ন করেছিলাম, কোনো উত্তর দেয়নি। আমি এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্ট্রেট কাট প্রশ্ন করেছিলাম, আপনারা কাদের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে স্যার না আপনি বাংলার মানুষের পক্ষে? তিনি কোনো উত্তর দেননি। তিনি প্রকাশ্যে বলেন যে ডিস্টেন্স বজায় রাখুন, ডিস্টেন্স বজায় রাখুন। আরে আমরা প্রশ্ন করছি, আমাদের এটা কাজ। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন, আপনি কার পক্ষে? মন্টুরাম পাখিরাকে এখনো দলের বিধায়ক করে রেখে দিয়েছেন, তাকে দল থেকে তাড়াননি, পুলিশ দিয়ে গ্রেপ্তার করাননি। আপনি এখনো এই রত্না বিশ্বাসকে দল থেকে তাড়াননি, পুলিশ দিয়ে গ্রেপ্তার করাননি। অমলকে এখনো দল থেকে তাড়াননি, পুলিশ দিয়ে গ্রেপ্তার করাননি। এই শেখ শাহজাহানকে আপনি বিধানসভায় সার্টিফিকেট দিয়েছিলেন, শাহজাহান যারা যে একের পর এক জামাই টোলা, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এসেছে তারা এখানে বিয়ে করে থেকেছে, সেই জামাই টোলা তৈরি করেছিল অবৈধভাবে। আমরা এখনো দেখেছি যে নিউ টাউনে সেই বস্তিগুলো পড়ে রয়েছে, আজার বস্তি থেকে শুরু করে মাসুদ বস্তি, যে বস্তিতে বাংলাদেশিরা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ইল্লিগাল মানে অনৈতিকভাবে অবৈধভাবে তারা থাকতেন এবং ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতেন। সমাজে এটা তো প্রশ্ন উঠবে। আমি একজন সাংবাদিক হিসাবে, কিশোরা একজন সাংবাদিক হিসাবে আমরা প্রশ্ন করব, রিয়াঙ্কা একজন সাংবাদিক হিসাবে আমরা প্রশ্ন করব। আমাদের প্রশ্নের তৃণমূলের ঝাল লাগে, তাতে আমাদের কি করার আছে? আমাদের সম্ভবত কোনো উত্তর দিতে তৃণমূলরা চায় না। আমি কিশোরেখা চলে যাবো। কিশোরা, আমি বারবার দেখছিলাম সন্তু বারবার প্রশ্ন করছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তুমিও প্রশ্ন করছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কার হয়ে সওয়াল করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নেত্রীর মতোই ভীষণ বিরক্ত হন রিপাবলিকের প্রশ্ন শুনলে। আজ কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো উত্তর দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করলেন নাকি এড়িয়ে পলায়নের পথে ধরলেন? দেখো সমাদৃতা, খুব স্পেসিফিকভাবে আমি এবং সন্তু দুটো স্পেসিফিক প্রশ্ন করেছি। সন্তু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি যারা ইনফিল্ট্রেটার অনুপ্রবেশকারী তাদের পক্ষে, না ভারতবাসী যারা রয়েছেন তাদের পক্ষে। আমি প্রশ্ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে আসতে পারলেন, একটিবার আনন্দপুর যেতে পারলেন না? 27 জন 29 জন জ্বলে পুড়ে মারা গিয়েছে, এখনো কঙ্কাল পাওয়া যাচ্ছে। দুটোরই কোনো উত্তর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না। তিনি সেই পথটাই ধরলেন যা তার নেত্রী ধরেছেন, অর্থাৎ বিজেপির কথায় তার নেতৃত্ব নাটক করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এক প্রকার যেন মনে হলো বিজেপি অন্তত তাই বলছে যে নাটক করে বেরিয়ে গেলেন উত্তর না দিয়ে। তিনি বললেন আমার আশপাশে এসো না। তিনি আশপাশে না আসতে আমি বুমটা ধরতে গেলে আমাকে তো তার কাছে একটা নিয়ারেস্ট ডিস্টেন্সে গিয়ে প্রশ্নটা করতে হবে। স্যার কল্যাণবাবু, আপনি পালিয়ে গেলেন, আপনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না, আপনি গাড়ি চড়ে সোজা চলে গেলেন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। তার আগে আপনি প্রেস কনফারেন্স করলেন একতরফা, কোনো প্রশ্ন না নিয়ে, একটা স্পিচ দেওয়ার মতো। কিন্তু সুপ্রিম কোর্ট চত্বর যেখানে জার্নালিস্টরা দাঁড়িয়ে রয়েছেন সেটা তো স্পিচ দেওয়ার জায়গা নয় কল্যাণবাবু। সেখানে আপনাকে প্রশ্ন নিতে হবে এবং রিপাবলিক সেই প্রশ্ন করবে। রিপাবলিক বাংলার তরফ থেকে এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে আমি কিশলয়, সন্তু এবং ঈশিতা টানা প্রশ্ন করলাম, তিনি কোনো উত্তর না দিয়ে পালিয়ে গেলেন। অন্যদিকে আমি এই মুহূর্তে আরও একবার দেখাবো সেই সময় আমরা যখন প্রশ্ন করেছিলাম, আমি কিশলয়, সন্তু এবং ঈশিতা যে প্রশ্ন করেছিল সেই সিকোয়েন্স আরও একবার। বাংলার মানুষের পক্ষে না
অনুপ্রবেশকারীদের পক্ষে, বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আপনি কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি করেছিল, তাদের পক্ষে? আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? কল্যাণবাবু, रिपब्लिक वालों ने हैरिंग বাংলার মানুষের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার? স্যার আপনি কাদের পক্ষে? স্যার আপনি কাদের স্যার কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? স্যার মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আপনি কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি করেছিল, তাদের পক্ষে? আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? কল্যাণবাবু, रिपब्लिक वालों ने हैरिंग বাংলার মানুষের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার? স্যার আপনি কাদের পক্ষে? স্যার আপনি কাদের পক্ষে? স্যার কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? বাংলার মানুষ আপনাদের কাছে তুলে ধরছিলাম সন্তু কিশোর লাগাতার সে খবর তুলে ধরছিল। প্রতিটা প্রশ্ন রিপাবলিকে এড়িয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা আইনজীবীরা। সন্তু কিশোর তো থাকছে, সঙ্গে থাকছে আরো আপডেট। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम? मेरा नहीं, SRMB रियल एज स्टील का। अरे कम दे किंतु खाटी दे। MDH कश्मीरी लाल लंकार गुड़ो। রাজ্যের অনীহা, চিংড়িঘাটায় থমকে রয়েছে মেট্রোর কাজ। 366 মিটারের কাজ এখনো অসম্পূর্ণ। আদালতের নির্দেশের পরও থমকে রয়েছে কাজ। মেট্রো জট কাটাতে আদালতে মামলা দায়ের। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের উপমন্যু ভট্টাচার্যের। আরও একবার আপনাদেরকে জানাই, 366 মিটারের যে কাজ সম্পূর্ণভাবে থমকে রয়েছে, সেই কাজ কেন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না? কোথায় সমস্যা রয়েছে? রাজ্যের অনীহা কেন রয়েছে? সেই নিয়ে প্রশ্ন উঠছে। এলিনা আমার সহকর্মী মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাবে। এলিনা। একেবারেই তনয়া, দেখো এই যে চিংড়িঘাটায় 366 মিটারের কাজ এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখনো মেট্রোর পিলার যেভাবে তৈরি রাখা হয়েছে, কিন্তু সেই কাজ বহুদিন ধরে আটকে রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের এই ঢিলেমির জন্য। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যে একেবারে সরাসরি রাজ্য সরকারের একটি নিশানা করেছেন, এর আগে আমরা সেটা জানি, কিন্তু এবার সাধারণ মানুষ হিসেবে উপমন্যু ভট্টাচার্য তিনি এই নামের এক ব্যক্তি, তিনিও কিন্তু এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনিও জানিয়েছেন শুধুমাত্র তৃণমূল সরকারের ঢিলেমির জন্য চিংড়িঘাটায় এই 366 মিটারের কাজ এখনো পর্যন্ত আটকে রয়েছে। শুধুমাত্র যেমনটাই জানানো হয়েছিল যে এইখানে যদি এই কাজ করতে হয়